আজকে সকালে ব্রেকিং নিউজ, আজকের এক ধর্ষণকারীকে খুব খারাপভাবে মারা হয়েছে এবং তাকে মারার আগে নাকি টর্চার করা হয়েছে। ছেলেটার নাম ছিল রিশাদ। ছেলেটা নাকি কয়েকদিন আগে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে। গতকালকে ছেলেটার লাশ একটা পুরনো ফ্যাক্টরিতে পাওয়া গেছে এবং ছেলেটিকে কে মেরেছে তাও জানা গেছে। খুনি হচ্ছে। খুনির নাম শোনার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে, কিন্তু একজনের শোনার কোনো আগ্রহ নেই। সে হলো আবির। খুনি হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং প্রিন্স। এটা শোনার পর সবাই ভয় পেয়ে যায়, কারণ আন্ডারওয়ার্ল্ডের কিং প্রিন্সকে কে না চিনে। প্রিন্স হলো ওয়ার্ল্ডের রাজা। এটা শোনার পর সবাই ভয় পেলেও আবির জোরে জোরে হাসতেছে। আরও একটি খবর আছে, প্রিন্স খুন করেছে কিন্তু তাকে কেউ দেখতে পারে নাই, কারণ প্রিন্স ছদ্মবেশ নিয়ে খুন করেছে। কিন্তু প্রিন্স যতবারই খুন করে ততবারই খুন করা ব্যক্তিটির গায়ে প্রিন্স নামটি লিখে যায়। তাই পুলিশ নিশ্চিত হয়ে যায় যে এই খুনগুলো প্রিন্স করেছে। কিন্তু প্রিন্স যে লোকগুলোকে খুন করে সেই লোকগুলো কোনো না কোনো খারাপ কাজে যুক্ত থাকে। কিন্তু পুলিশ চিন্তায় আছে, কারণ প্রিন্স এই খারাপ লোকগুলোকে কেন মারছে। তাই পুলিশ এগুলো নিয়ে অনেক চিন্তায় আছে। টিভিতে এমন নিউজ শুনে সবাই ভয় পেলেও কিন্তু একজন এখনো মন খুলে হাসতেছে। সেই ব্যক্তি আর কেউ নয়, সেই ব্যক্তিটি হলো আবির। আবির এই শহরে একটা কলেজে পড়তে এসেছে। আজ তার কলেজের প্রথম দিন, তাই কলেজে যায় সে। কলেজে গেট দিয়ে ঢুকতে যাবে, তখনই দেখতে পায় কতগুলো ছেলে একটা মেয়েকে র্যাগিং করতেছে। তার এগুলো দেখে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু তার কিচ্ছু করার নেই, কারণ সে অসহায়। তার নাই কোনো টাকা, নাই কোনো পয়সা, না আছে কিছু বলার ক্ষমতা। তাই ওই দিকে না তাকিয়ে কলেজের গেট দিয়ে ঢুকতে যাবে, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খায়, আর সাথে সাথে মেয়েটা আবিরের গালে দুইটা থাপ্পড় দিয়ে দিল। আবির নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ছোট লোক কোথাকার, মেয়ে দেখলেই ধাক্কা মারতে মন চাই, তাই না? হুম। আসলে সরি, আমি মাথা নিচু করে হাঁটতেছি তো দেখতে পাই নাই। মেয়েটা আবিরকে আবারও দুইটা থাপ্পড় মারলো। পুরো কলেজে সবাই তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলতেছে না। কারণটা সে নিজেও জানে না। আবির নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার বড় বড় কথাও বলতেছোস? মেয়েটা আবিরকে মারছে তা দেখে কলেজের বাইরে র্যাগিং করতেছিল ওই লোকগুলো তাদের কাছে আসছে। কি হয়েছে নাবিলা? দেখ না, এই ছেলেটা ধাক্কা মেরে আবার বড় বড় কথাও বলতেছে। কি, ওর এত বড় সাহস তোমাকে ধাক্কা মারে? এটা বলেই ওরা সবাই আবিরকে মারতে শুরু করলো। আবির ওদের মার সহ্য করতে থাকে, কারণ তার মার সহ্য করার অভ্যেস আছে। কতক্ষণ মারার পর হয়েছে হয়েছে, এই ছেলেটাকে এখন ছেড়ে দে। ও এতক্ষণে বুঝে গেছে এই নাবিলাকে। এই ছোট লোক, তোকে যেন আর আমার সামনে না দেখি। আবির মাথা নিচু করে বলল, আচ্ছা। তারপর নাবিলা আর ওর বান্ধবীরা চলে গেল। তখনই আবিরের কাছে একটা ছেলে আসলো। ছেলেটা আবিরের কাছে এসে বলল, ভাইয়া, আপনি কলেজে নতুন তাই না? হুম। ভাইয়া, একটু আগে আপনাকে যে মেয়েটা মারছে জানেন ও কে? না, কে ওই মেয়েটা? ওই মেয়েটা এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী শফিকুলের মেয়ে। ওর বাবার অনেক টাকা, তাই ওর ওপর কেউ কথা বলতে পারে না। তাই ওর যা ইচ্ছে তাই করে। তাই এই জন্যই ওর এত অহংকার ভাই। তুমি ওর সাথে লাগতে আসিও না, ও খুব ভয়ানক। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম আবির, আপনার? আমি রাহাত। আচ্ছা ভাই, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হুম, কিন্তু রাহাত আবিরকে পুরোটা বলতে দিল না। কিন্তু কি ভাই? আপনি আমাকে ভাই করে বলবেন না, আপনি আমাকে তুই করে বলবেন। আপনিও আমাকে তুই করে ডাকবেন। আবার আপনি? ও সরি, এতক্ষণ তো জিজ্ঞেস করি নাই। তোকে ওরা এত মারলো, তোর ব্যথা লাগে নাই? আরে, গরিবের আবার ব্যথা লাগে নাকি? আমার কিছু হয়নি। হুম, ঠিক বলতো। আজ গরিব আর এতিম বলে কেউ পাত্তা দেয় না। কি?
তুইও এতিম? হুম। তোর মা বাবা কোথায় থাকে? আমারও তোর মতো অবস্থা। ও সরি, আমি এভাবে বলতে চাই নাই। আচ্ছা চল এখন ক্লাসে যাই, ক্লাসের সময় হয়েছে। হুম, চল। তারা দুজনে ক্লাসে ঢুকলো। আবির দেখলো সামনের সিটটা খালি, তাই রাহাতকে বলল, রাহাত, সামনের বেঞ্চে বসি। কি, তুই এই সিটে বসিস না আবির? কেন, কি হয়েছে? তুই আগে পিছনের বেঞ্চে চল, তারপর বলতেছি। তারপর রাহাত আবিরকে নিয়ে পিছনে একটা বেঞ্চে গিয়ে বসলো। আচ্ছা, এখন বল, ওই বেঞ্চে কেন বসলি না? কারণ ওই বেঞ্চে নাবিলা ছাড়া অন্য কেউ বসতে পারে না। যদি কেউ বসে তাকে অনেক মারে। একবার একটা ছেলে বসেছিল, তাই দেখা নাবিলা ওই ছেলেটারে মাইরা হসপিটালে ভর্তি করাইছে। তারপর থেকে ওই বেঞ্চে আর কেউ বসে না, শুধু নাবিলা আর ওর বান্ধবীরা বসে। ও আচ্ছা। হুম, কখনোই এই বেঞ্চে বসার চেষ্টাও করিস না। কিছুক্ষণ পর নাবিলা আর তার বন্ধুরা আসে। এই মেয়ে, এদিকে আয়। নাবিলা একটা মেয়েকে উদ্দেশ্য করে বলল, জি আপু বলেন। এই ব্রেঞ্চটা পরিষ্কার করে দে। জি আপু এখন করে দিচ্ছি। মেয়েটা টিস্যু বের করে বেঞ্চটাকে মুছে পরিষ্কার করে দিল। হুম, এখন যা। আপু। তারপর নাবিলা আর তার বন্ধুরা বেঞ্চটাতে বসলো। কিছুক্ষণ পর স্যার আসলো। সবাই কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন স্যার? ভালো। এই ছেলে তোমাকে তো আগে এই কলেজে দেখি নাই। জি স্যার, আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি। তোমাকে এই কলেজে চান্স দিছে কে? জি স্যার। তোমার মতো খ্যাত ফকিরকে এই কলেজে চান্স দিছে কে? আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্যার, মনে হয় প্রিন্সিপালের হাতে পায়ে ধইরা চান্স পাইছে এই কলেজে। নাবিলার কথা শুনে ক্লাসের সবাই জোরে জোরে হাসতেছে। আর এই ছেলে তোমাকে না বলছি কতবার এই ড্রেসে কলেজে আসবা না, তারপরও তুমি এই ড্রেসে কলেজে আসো। রাহাত মাথা নিচু করে আছে। স্যার, ওদের মনে হয় টাকার অভাব। টাকা না থাকলে আমাদের কাছ থেকে নিও, আমরা ভিক্ষা হিসেবে দিয়ে দিব। মেয়েটার কথা শুনে সবাই হাসতেছে। নেহা, তুই ঠিক বলছস। একটা খ্যাতের সাথে আর একটা খ্যাত আসছে। স্টুডেন্ট, এসব খ্যাত নিয়ে পরে দেখা যাবে। এখন সবাই ক্লাস করো। জি স্যার। দোস্ত, আজকে আমরা গরিব আর এতিম বলে সবাই আমাদের কত অপমান করে। হ্যাঁ রে, কিন্তু একদিন দেখবি আমরাও অনেক ধনী হয়ে যাব। মানে? আমরা পড়ালেখা শেষ করে বড় চাকরি করে আমরাও একদিন বড় লোক হব। হুম, তুই ঠিক বলছস। এতদিন আমাদের অনেক কিছু সহ্য করতে হবে। হুম, এখন ওসব কথা বাদ দিয়ে ক্লাস করি। হুম। তারপর তারা একে একে সব ক্লাস করলো। ক্লাস শেষে সবাই বের হয়ে যেতে লাগলো। আবির আর রাহাত বসে আছে। তখন কয়েকটা ছেলে এসে বলল, কিরে, তোরা খ্যাত দুইটা এখনো বসে আছিস কেন? আরেকজন এসে বলল, ওরা মনে হয় এমন কলেজের মতো বড় বড় দালানের বাসায় জীবনেও থাকে নাই, তাই যেতে ইচ্ছে করতেছে না। তা তুই তো আগে সবার আগে চলে যেতি, তা এখন কেন ক্লাসে বসে আছস? মনে হয় এই নতুন ক্ষেতটার জন্য বসে আছে। দোস্ত, তোরা চল, এই ক্ষেতগুলোর সাথে কথা বললে লাভ নেই। দেখোস না ওদের গায়ের থেকে কি গন্ধ। চল। এই তোরা তাড়াতাড়ি ক্লাস থেকে যা, না হলে পুরো ক্লাসটা নোংরা হয়ে যাবে। এসব বলতে বলতে ছেলেগুলো চলে গেল। দোস্ত চল, আর ওদের কথাই কিছু মনে করিস না, বড় লোকের এমনই হয়। চল। আচ্ছা রাহাত, তুই তোর পড়ালেখার খরচ কিভাবে চালাস? টিউশনি করে চালায়। আর তুই? কোনো রকমে চালাতে পারি। মানে? পরে জানতে পারবি। পরে কেন জানতে পারবো? এত কথা বলস কেন? বললাম না পরে জানতে পারবি। হুম। আবির আর রাহাত কথা বলতে বলতে কলেজের মাঠে চলে গেল। কলেজের মাঠে আসতে নাবিলা ডাক দিল। আবির দেখলো নাবিলা আর তার বন্ধুরা মাঠের কোণায় একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। নাবিলা তাদের দেখে ডাক দিল, এই খ্যাত, আয় এদিকে আয়। দোস্ত চল, ডাকতেছে। আমাদের কেন ডাকতেছে? কথা না বলে চল তো। নাবিলার কাছে এসে, আপু ডাকছে না আমাদের? তোদের ডাকছি আরও আগে, আসতে দেরি হলো কেন? না মানে আপু, কিছু না।
সত্যি করে বল, না হলে তো জানিস আমি কিভাবে কথা বের করি। আপু ও শুধু জিজ্ঞেস করলো আপনি কি জন্য ডাকছেন। কি রে, তুই জানোস আমি কে? আমি ডাকছি মানে তোকে অবশ্যই আসতে হবে, না হলে সকালের কথা মনে আছে? আপু ও নতুন তাই বুঝতে পারে নাই, ওকে এবার মাফ করে দেন। এই, তোর সাথে কথা বলেছি, তুই কেন কথা বলছিস? রাহাত মাথা নিচু করে আছে। এই খ্যাত, তুই আজকের প্রথম, তাই তোকে মাফ করে দিলাম। এরপর যদি তোকে ডাক দেই চলে আসবি, না হলে। আবির মাথা নাড়ল। এখন তোরা দুজনেই যা, আর আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আয়। কিন্তু আপু টাকা। আমরা জানি তোদের মতো ফকিররা কখনো আইসক্রিমের টাকা দিতে পারবে না। এই নে টাকা। আবির আর রাহাত টাকাগুলো নিয়ে নাবিলা আর ওর বন্ধুদের জন্য আইসক্রিম নিয়ে আসলো। আইসক্রিমগুলো নিয়ে নাবিলা আর ওর বন্ধুদের দিল। আপু আমরা এখন যেতে পারি? এই, তোদের এখন আমি যেতে বলেছি? তাহলে আমার কথা ছাড়া তোরা চলে যেতে চাইছিস? না আসলে নাবিলা, ওদের যেতে দে। ওরা আমাদের সাথে থাকলে আমাদের খাওয়ার ব্যাঘাত ঘটবে। ওরা দুজনে আমাদের খাওয়ার সময় আমাদের খাওয়ার দিকে তাকিয়ে থাকবে, তাই আমাদের আবার পেট খারাপ হতে পারে। তুই ঠিক বলেছিস অভি। এই যা তো তাড়াতাড়ি, তোদের এগুলো খাওয়ার এখনো সময় হয় নাই। তোদের মতো ফকিররা এগুলো খেতে পারবে না। যা, তোরা তাড়াতাড়ি এখান থেকে যা। আচ্ছা। আবির একটা হাসি দিয়ে চলে আসতে যাবে, তখনই অভি তাকে পা দিয়ে ফেলে দেয়। আবির গিয়ে সোজা নাবিলার গায়ে গিয়ে পড়ল। নাবিলা আবিরকে ধাক্কা দিয়ে ওর গায়ে থেকে সরিয়ে ঠাস ঠাস 2টা থাপ্পড় দিল। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ের ওপর পড়স? হ্যাঁ, আসলে আপু তুই সকালেও আমাকে ধাক্কা দিছস। তোকে এত মারলাম, তারপরও তুই আমাকে ধাক্কা মারলি? তোর এত বড় সাহস! এই খ্যাতের বাচ্চা, তোর এত বড় সাহস তুই নাবিলাকে ধাক্কা মারস? এই তোরা দেখছিস কি, মার শালাকে। অভির কথা শুনে সবাই আবিরকে মারতে শুরু করলো। আপু ওকে মাফ করে দেন, ও ইচ্ছে করে এমন করে নাই। আবির রাহাতকে ইশারায় চুপ থাকতে বলে। কিছুক্ষণ পর নাবিলা বলল, এই অভি, তোরা এখন ছেড়ে দে। এই খ্যাতটার এখন পুরো শিক্ষা হয়েছে। নাবিলার কথা শুনে সবাই আবিরকে মারা বন্ধ করে দিল। তোকে আজকের দিনে 2বার মারলাম, এরপর যদি তুই কখনো আমার গায়ের সাথে ধাক্কা খাস না, তাহলে তোকে মেরে এক্কেবারে হসপিটালে ভর্তি করে দিব, যাতে কোনোদিনও হাঁটতে না পারোস। নাবিলা, ও কখনো আর তোর সাথে উঁচু গলায় কথাও বলবে না। ওকে যে মার দিয়েছি। অভি, তুই ঠিক বলছস। আর এই ছেলে, ওকে তুই ভালো করে বলে দিস আমরা কে। এই নে টাকা, আর তোর বন্ধুকে হসপিটালে নিয়ে চিকিৎসা করিয়ে নিস। নাবিলা রাহাতকে কতগুলো টাকা দিল। আবির মাথা নিচু করে বসে আছে এখনো মাটিতে। ওরা মারার ফলে ঠোঁটটা খানিকটা কেটে গেছে তার, তাই একটু একটু জ্বলতেছে। আর ছোট লোক, তুই আজকের দিনের কথা মনে রাখিস। আবির শুধু মাথা নাড়ল। এই তোরা চল এখন। নাবিলা ওর বন্ধুদের উদ্দেশ্যে বলল। চলো। অভি যাওয়ার সময় আবিরের দিকে একবার তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেল। আবিরও একটা মুচকি হাসি দিল। দোস্ত, তোকে ওরা মারলো, আমি কিছু করতে পারলাম না। আমি একজন স্বার্থপর বন্ধু, যে নিজের বন্ধুর বিপদে সাহায্য করতে পারি নাই। আরে তুই নিজেকে কেন দোষ দিতেছোস? এখানে আমরা দুজনেই অসহায়, আমাদের কিছু করার সাহসও নাই। তাছাড়া আমার তো কিছু হয় নাই। এখন চল। আগে চল হসপিটালে যাই। না, আমি পরে যাব হসপিটালে, এখন বাসায় চল। কিন্তু কোনো কিন্তু না, আমি বললাম না পরে ডাক্তার দেখাবো। আচ্ছা দেখাইছোস, এখানে টাকা। আমার কাছে টাকা আছে। এগুলো আমি দেই নাই, নাবিলা দিছে তোকে হসপিটালে নেওয়ার জন্য। আমার লাগবে না, তুই রাখ, তোর কাজে লাগবে। কিন্তু তুই ডাক্তার দেখাবি কেমনে?
আমার কাছে টাকা আছে বললাম না, এখন কোনো কথা না বলে চল তো। আচ্ছা, এই অভি ছেলেটা আবার কে? ও হলো নাবিলার বাবার বিজনেস পার্টনারের ছেলে। নাবিলাকে নাকি সে পছন্দ করে। ও, চল এখন বাসায় যাই। হুম। আবির বাসায় গিয়ে শাওয়ার নিয়ে হালকা ওষুধ দিল ব্যথার জন্য। রাতে বসে ভাবতে লাগলো, নাবিলা মেয়েটা কত সুন্দর, আর তার ভিতরে কত অহংকার। আবির ভাবতে লাগলো আজকের দিনে ঘটে যাওয়া কাহিনীগুলো। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে মনেও নেই। পরের দিন সকালে উঠে আবির কলেজে যায়। কলেজে গিয়ে দেখে রাহাত গেটের কাছে দাঁড়িয়ে আছে। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর জন্য দাঁড়িয়ে আসছিলাম। ওহ, চল। আবির আর রাহাত কলেজের ভিতরে ঢুকতেই দেখে কলেজের মাঠের মধ্যে সবাই জড়সড় হয়ে আছে। এখানে কি হয়েছে? জানি না। চল গিয়ে দেখি। চল। আবির আর রাহাত ওখানে গিয়ে দেখে একটা ছেলেকে নাবিলা, অভি আর ওর বন্ধুরা অনেক মারতেছে। তা দেখে আবির একটা ছেলেকে জিজ্ঞেস করলো, ভাই, এই ছেলেটাকে মারতেছে কেন? কেন খ্যাত, তুই জানিস না কেন মারতেছে? না ভাই। এই ছেলেটাকে নাবিলাপু আর ওরা বন্ধুরা রেগিং করতেছে। ছেলেটা নাবিলাপুর কথা না মানায় মারতেছে। ও। কেন, তোর কালকের কথা মনে নাই? তোকে কি করেছে? মনে আছে। আবির মাথা নিচু করে বলল, হ্যাঁ, এখন আমার পাশ থেকে তোরা সর, তোদের গায়ে থেকে গন্ধ উঠতেছে। আবির আর রাহাতকে উদ্দেশ্য করে বলল, চল রাহাত, ভিতরে যাই। চল। আবির আর রাহাত যখন ক্লাসের উদ্দেশ্যে রওনা দিবে তখনই নাবিলা ডাক দিল, এই খ্যাত, এদিকে আয়। জি, আসতেছি আপু। এই তোকে ডাকছি। আমি তো ওই খ্যাতকে ডাকছি, তোকে না। আর তুই যদি আরেকবার কথা বলস না তাহলে তোর খবর আছে। এই তুই এদিকে আয়। নাবিলা আবিরকে উদ্দেশ্য করে বলল। আবির রাহাতকে ইশারায় বলল যাতে রাহাত কোনো কথা না বলে। তোকে কালকে এত মারলাম, তাও কিভাবে কলেজে আসছস? আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুই আমাদের সবার পা মুছে দিবি। অভি, ঠিক বলছস। ওই ছেলেকে মারতে গিয়ে পায়ে ময়লা লেগে গেছে, পরিষ্কার করা দরকার ছিল। এখন তুই পরিষ্কার করবি। নাবিলা ওই খাতটাকেও নিয়ে পরিষ্কার করতে। তুইও এদিকে আয়, আমাদের পাগুলো পরিষ্কার করে দে। নাবিলা রাহাতকে উদ্দেশ্য করে বলল, কিন্তু কি দিয়ে পরিষ্কার করব? সেটা তুই জানোস। কেন, তোর শার্ট দিয়ে পরিষ্কার করবি? কিন্তু আমাদের শার্ট তো নষ্ট হয়ে যাবে। ওই তোর ওই খ্যাতমার্কার শার্ট নষ্ট হলে কি সমস্যা শুনি? রাহাত আর আবির মাথা নিচু করে আছে। তাছাড়া শার্টের টাকা আমি দিয়ে দিব। কিন্তু আপু, সবার সামনে আপু একটু সম্মান আছে না? ওই খ্যাত, তোর আবার কি সম্মান? 2 টাকার খ্যাত আবার আসছে সম্মান দেখাতে। তাড়াতাড়ি পা মুছে দে, না হলে। না না আপু, আমি করে দিতেছি। কর। রাহাত নিজের শার্ট খুলতেছে, কিন্তু আবির এখনো দাঁড়িয়ে আছে। এই, তুই দাঁড়াই আসোস কেন? তুই শার্ট খুলতেছস না কেন? আমি কেন? আবিরকে রাহাত পুরোটা বলতে না দিয়ে ইশারা দিয়ে শার্ট খুলে ফেলতে বলল। আবির নিজের শার্ট খুলে ফেলল। কলেজের সবার সামনে শার্টটা খুলতে লজ্জা লাগলেও তার কিছু করার নেই। শার্ট খোলার পর এখন পা মোছা শুরু কর। আবির কিছুটা অনিচ্ছা সত্ত্বেও নাবিলার পা মুছতে শুরু করলো। ভালো করে মুছ, যাতে কোনো ময়লা না থাকে। আবির আর রাহাতের কাণ্ড দেখে কলেজের সবাই হাসতেছে। আবির আর রাহাত মাথা নিচু করে পা মুছে দিচ্ছে নাবিলা আর ওর বন্ধুদের। নাবিলার পা মোছার পর, ওই, তুই এখন আমার পা মুছে দে। আমি মুছে দিব? তো কি আমি অন্য কাউকে বলছি নাকি? তাড়াতাড়ি মুছে দে। তারপর আবির অভির পা মুছে দিল। পা মোছা শেষ হতেই অভি আবিরের বুকে একটা লাথি মেরে দিল। আবির কিছুটা দূরে ছিটকে পড়ল। এটা দেখে কলেজের সবাই হাসতে লাগলো। রাহাত আবিরের দিকে করুণভাবে তাকিয়ে আছে। কেমন দিলাম মিস্টার খ্যাত? আবির মাথা নিচু করে বসে আছে। খ্যাত মনে হয় ব্যথা পাইছে নাবিলা। খ্যাত কিছু টাকা দে যাতে ওষুধ খেয়ে একটু ব্যথা কমাতে পারে।
এই নে টাকা, ওষুধ খেয়ে নিস। এই নাবিলা চল ক্লাসে। নাবিলা আর ওর বন্ধুরা চলে গেল ক্লাসে। অভি যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে যায়। আবির একটু মুচকি হাসি দিল। দোস্ত চল ডাক্তারের কাছে যাই। দুধ শালা, আমার কিছু হয় নাই, ক্লাসে চল তো। কি? অবাক হওয়ার কিছুই নাই, কিচ্ছু হয় নাই আমার, বললাম না ক্লাসে চল। হুম। আচ্ছা দোস্ত, ওরা এত কিছু করে, পুলিশ ওদের কিছু বলে না? তুই কি বলদ নাকি? আমি কেন বলদ হইতে যাবো? শালা টাকা থাকলে মামগো অভাব হয় নাকি? ক্লাসে ঢোকার সময় সবাই তাদের দিকে তাকিয়ে হাসতেছে, কারণ একটু আগে সবার সামনে নাবিলা কি করলো, পুরো প্রেস্টিজ পাংচার করে দিয়েছে। কিছুক্ষণ পর স্যার আসে। স্যার এসে আবিরকে আর রাহাতকে নানানভাবে অপমান করলো। আবির সব সহ্য করলো। তারপর ক্লাস শেষ করে সবার আগে আবির বাসায় চলে যায়, যাতে কেউ কিছু না বলতে পারে। রাতের খবরে প্রতিদিন একটা নিউজ আসে প্রিন্সের নামে। প্রিন্স প্রতিদিনই একজন করে খারাপ লোককে মারে। তা শুনে সবাই খুশি, কারণ দেশে খারাপ কাজ এখন বেশি হয় না। আর এদিকে আবির আর রাহাতের জীবন চলছে কলেজের সবার সামনে অপমানিত হয়ে। এভাবে কয়েক মাস কেটে গেল। এই কয়েক মাসে কলেজের সবাই আবিরকে আর রাহাতকে নানাভাবে অপমান করেছে। নাবিলা আর ওর বন্ধুরা আবিরকে অনেক অপমান করেছে। তাদের দুজনের মধ্যে বেশি অপমান করেছে আবিরকে। অনেকবার নাবিলা আর ওর বন্ধুরা আবিরকে মেরেছিল, কিন্তু আবির সব সহ্য করে নিয়েছে। একদিন আবির আর রাহাত কলেজে যায়। কলেজে গিয়ে আবির দেখে একটা মেয়ে কান্না করছে, আর পাশে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। আবির গিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? ছেলেটা আর মেয়েটা আবিরের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে আছে, আর মেয়েটা এখনো কান্না করতেছে। আবির আবার জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে? ছেলেটা খানিকটা কান্না করে বলল, ভাই অনেক কিছু হয়েছে, বলো কি হয়েছে। তুমি শুনলেও কিছু করতে পারবে না। ভাই বলো না, কিছু না করতে পারলেও। আচ্ছা ভাই তাহলে শোনো, আমরা দুজনকে ভালোবাসি। আমাকে যখন কলেজে আসি নাবিলা আপু আর ওর বন্ধুরা আড্ডা দিতেছে, আমি আর নীলা যখন গেটে দিয়ে ঢুকতে যাব, তখনই নাবিলা আপুর বন্ধু অভি আমাকে ডাক দিল। ওদের কাছে যেতেই ওরা আমাদের টিস করতে শুরু করলো। এই সময় নাবিলা বন্ধু অভি নিলয়ের গায়ে হাত দেয়, তাই আমি বাধা দেওয়াতে আমাকে মারধর করে। এটা বলে ছেলেটা কান্না করতেছে। পাশে থাকা মেয়েটা আরো জোরে জোরে কান্না করতেছে। এটা শোনার পর আবিরের তো মাথা গরম হয়ে যায়। আবির ওখান থেকে নাবিলা আর ওর বন্ধুরা আড্ডা দিতেছে ওখানে এগিয়ে যাচ্ছে। তখন রাহাত বলল, আবির যাস না, ওরা বেশি ভয়ানক। আবির কোনো কথা না বলে ওদের সামনে গেল। আবিরকে দেখেই বলল, কি রে খ্যাত, অন্যদিন তো ওর ডেকে আনতে হয়, আজ নিজেই চলে আসলি, ব্যাপার কি? হুম হুম। ওর মনে হয় আজকে র্যাগিং হওয়ার খুব ইচ্ছে, তাই চলে আসছে। তাহলে তো একটু রেগিং করাই দরকার। এই তোরা ওকে ধর, আজকে ওকে নিয়ে ডাস্টবিনের ভেতর ফেলামু। নাবিলার কথা শুনে অভি আর ওর বন্ধুরা আবিরকে যেই ধরতে আসবে, তার আগে আবির হিন্দি ফিল্মের মতো অভির পেটে একটা ঘুষি দিল। আর অভি আর ওর বন্ধুরা সবাই একটু দূরে গিয়ে পড়ল। সবাই ঠাস করে কিছু একটা পড়ে যাওয়ার মতো আওয়াজ পেল। আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখে অভি আর ওর বন্ধুরা মাটিতে পড়ে আছে, আর সামনে আবির দাঁড়িয়ে আছে। আবিরের মার দেখে নাবিলা আর রাহাত সহ কলেজের সবাই অবাক হলো। তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুদের গায়ে হাত তুলস? তোরা এই নীলা মেয়েটাকে ইপটিজিং করছোস, আর ওকে আর ওর বিএফকে মারার চেষ্টা করছোস, তাই মারছি। এখনো সাহসের কি দেখলি? ওদের মারলে তোর সমস্যা কি শুনি? কারণ ওরা একে অপরকে ভালোবাসে, আর আমি কখনো একজনের ভালোবাসার মানুষকে অন্য কোনো ছেলে ইপটিজিং করতে দেখতে পারি না। তো ওর ভালোবাসার মানুষকে ইপটিজিং করলে তোর কি সমস্যা? আরে
তুই কখনো ভালোবাসা কি চিনিস নাকি? ভালোবাসা কাকে বলে? ভালোবাসার জিনিসটা কি? আর তুইও তো একটা মেয়ে, তোর সামনে আরেকজন মেয়েকে ইপটিজিং করেছে একটা ছেলে, তুই কিছু বললি না? আর তুই ওকে সাপোর্ট করতেছোস। এখন যদি ওর জায়গায় তুই থাকতি, তোকে ইপটিজিং করলে তোর কেমন লাগতো? তোর মতো 2 টাকা খ্যাতের আমার জ্ঞান দেওয়া লাগবে না। এটা কোনো জ্ঞান না, যা সত্য তাই। তোকে তো আমি দেখে নিব, তুই নাবিলা চৌধুরীর গায়ে হাত দিছস। দেখে নিস, সাথে ক্যামেরা নিস, যাতে সারা বছর চিনে রাখতে পারিস। তুই আমার গায়ে হাত তুলছস, তোকে তো আমি। আয় মার, মারামায়, তোর বাবা আমার মাল, আয় মার। আবির এটা বলে দৌড়ে গিয়ে অভিকে ঘুষি মারল। অভি গিয়ে সোজা নাবিলার পায়ের কাছে পড়ল। তারপর আবির নাবিলাকে বলল, যা তোর বন্ধুকে নিয়ে যা, আর হসপিটালে ভর্তি করায় আয়, না হলে মারা যাবে। টাকাটা লাগলে আমার কাছে এসে নিস। তোকে আমি দেখে নিব, তুই নাবিলা চৌধুরীর গায়ে হাত দিছস। যা যা, দেখে নিস। নাবিলা রেগে গজগজ করতে করতে চলে গেল। আর কলেজের ছেলেরা সবাই আবিরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যে মেয়ের সাথে কেউ কথা বলতে ভয় পায়, আজ সেই মেয়েকে এই ছেলে মারলো। আবির রাহাতের কাছে যায়। রাহাত আবিরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওই, এভাবে অবাক হওয়ার কি আছে? রাহাত এখনো নিশ্চুপ। ওই, আচ্ছা আপনি কি আবির? ওই শালা, আমি আবির না হলে এতদিন তোর সাথে কে আসিল? তাও ঠিক। আচ্ছা তুই মারামারি জানোস? আমি আরো অনেক কিছু জানি, এখন চল। আচ্ছা একটু আগে যে মায়ের দিলি, ওটার নাম কি? বাংলা মায়ের। এখন কথা না বলে চল। দো আবির আর রাহাত তারপর নীলা আর তার বিএফ ছেলেটার কাছে গেল। ভাই, তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে। ছেলেটা আর মেয়েটা এখনো নিশ্চুপ। কি হয়েছে? ভাই তুমি জানো একটু আগে তুমি কার গায়ে হাত তুলেছ? ওসব বাদ দাও, এখন বলো তোমাকে হসপিটালে যেতে হবে কিনা। না ভাই, আমার কিছু হয়নি ভাই। তুমি এখন বাসায় চলে যাও, আর কলেজে এসো না, কারণ নাবিলা একটু পর পুলিশ নিয়ে আসবে। পুলিশ আসলে তোমাকে থানায় নিয়ে গেলে তোমার হাড্ডি গুড্ডি আস্ত রাখবে না। ভাইয়া, নীল ঠিক বলছে, তুমি চলে যাও, না হলেও তোমার ওকে। দোস্ত, তুই অন্য কোথাও চলে যা। দূর শালা, তোর ভয় পাওয়ার কিচ্ছু নাই, তুই শুধু দেখ আমি কি করি। কি করবি? তুই শুধু দেখ। ভাই, তোমার মোবাইলটা দাও তো একটু। নাও ভাই। আবির মোবাইলটা নিয়ে কিছুটা দূরে গিয়ে কতক্ষণ কথা বলে আবার মোবাইলটা নীলাকে দিয়ে দিল। কাকে কল দিছো ভাই? এমনি একজনকে। আচ্ছা ভাই, তোমার নামটা কি? আবির, আর ওর নাম রাহাত। তোমাদের দুইজনের নাম তো শুনছি। আচ্ছা ভাইয়া, আমরা কি বন্ধু হতে পারি? কিন্তু তুই করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওই, আবার ভাইয়া মানে? বন্ধুরে কেউ ভাইয়া বলে? তুই করে বলা লাগবে। বলো। আচ্ছা এখন ক্লাসে যাই। দোস্ত, নাবিলা যদি। রাহাতকে পুরোটা বলতে না দিয়ে আবির বলল, দোস্ত, তোর এত সব ভাবা লাগবে না, তুই শুধু দেখ কি হয়। আর এখন ক্লাসে চল। তারপর তারা সবাই ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে, কারণ যে মেয়ের গায়ে কেউ হাত তুলতে সাহস হয় না, সে মেয়ের গায়ে এই ছেলে কিভাবে হাত তুলে। তারপর আবির, নীল, রাহাত গিয়ে বেঞ্চে বসলো। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার এসে আজকে আবিরকে আর অপমান করলো না। ক্লাসে নীল আর রাহাত ওরা চিন্তিত আছে নাবিলার ব্যাপারে, কিন্তু আবির চিন্তিত নেই। একে একে সব ক্লাস শেষ করলো। ক্লাস শেষ হলে যখন বের হতে যাবে তখনই কিছু পুলিশ আসে। এইখানে আবিরকে? জি, আমি। আবির হাত তুলল। তার হাত তোলা দেখে রাহাত, নীলা সহ কলেজের সবাই অবাক হয়েছে। চল থানায় চল। কেন? এই বেয়াদবের বাচ্চা, তোর কাছে জিজ্ঞেস করতে হবে কেন? নিয়ে যাব, চুপচাপ থানায় চল। স্যার আসলে। এই তোরা আবার কারা? আপনি ওকে ভুল বুঝছেন স্যার, আমরা ওর বন্ধু। ওই, কোনটা ভুল কোনটা সঠিক তোদের কাছে শিখতে হবে নাকি? বেশি কথা বললে তোদেরকে ধরে নিয়ে যাব। আবির ইশারায় নীলা আর রাহাতকে চুপ থাকতে বলে।
আবির বলল, স্যার আপনি আমাকে ধরে নিয়ে বড় একটা ভুল করছেন। ওই কুত্তার বাচ্চা কোনটা বল, আর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বলিস? আমি তোকে আজকে জেলে নিয়ে কি যে অবস্থা করি। এই বলে পুলিশ আবিরকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। আবির শুধু মুচকি মুচকি হাসছে। থানায় গিয়ে দেখে নাবিলা আর নাবিলার বাবা আর অভির বাবা বসে আছে। আবিরকে দেখে নাবিলা বলল, বাবা দেখো, এই ছেলেটা আমার গায়ে হাত তুলেছে আর অভিকেও মারছে। নাবিলার বাবা আর অভির বাবা আবিরের কাছে এসে দুজনে আবিরের কলার ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তোলস। আজকে বুঝবি আমার মেয়ের গায়ে হাত তোলার পরিণাম কি। এই ছেলে আমার ছেলেকে মারছে, আজ দেখবি তোর কি অবস্থা করি। অভির বাবা এটা বলে আবিরকে একটা চড় মারে, আরও মারতে যাবে। এমন সময় ওসি এসে অভির বাবাকে আটকে ফেলে। স্যার আপনার কষ্ট করতে হবে না, আমি আসি। কি জন্য? এই কুত্তার বাচ্চার একটা হাড্ডি যেন আস্ত না থাকে। স্যার। ওসি আবিরকে একটা ধাক্কা দিল। আবির গিয়ে সোজা নাবিলার সামনে পড়ল। নাবিলা আবিরকে ঠাস করে একটা থাপ্পড় দিল আর বলল, তুই আজকে আমার গায়ে হাত তুলছুস, এখন তুই বুঝবি আমি কি জিনিস। আবির নাবিলাকে একটা মুচকি হাসি দিয়ে বলল, একটু পর অ্যাকশন হবে, তখন বুঝে নিবি আমি কি নাকি তুই কে। তোকে তো আমি। নাবিলাকে কিছু বলতে না দিয়ে ওসি বলল, তোর তো দেখি এখনো তেজ যায়নি। বলে আবিরকে ধাক্কা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দিল। ওসি তারপর নাবিলাকে বলল, ম্যাডাম আপনারা বসুন, আমি এই কুত্তাটাকে দেখতেছি। হ্যাঁ, ভালো করে দেখুন যাতে আমার দিকে আর চোখ তুলে না তাকাতে পারে। হ্যাঁ, ওই কুত্তার বাচ্চারে এমন মাইর দিবেন যাতে আর কোনোদিন আমার মেয়ের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার মেয়ের দিকে তাকাতেই ভয় পায়। ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস আমার ছেলেকে মারে। ওসি, ওর হাত পা সব ভেঙে দিন, যত টাকা লাগে আমার থেকে নিয়েন। স্যার আপনারা শুধু দেখেন আমি কি করি। ওসি কথাটা বলে জেলের ভিতরে ঢুকে আবিরের কাছে এসে বলল, তুই বড় সাহসী হয়ে গেছোস দেখা যায়। আবির শুধু মুচকি মুচকি হাসতেছে। ওই তুই আর হাসবি না, জানোস এখন আমি তোর কি অবস্থা করব। আমি সব জানি এখন কি কি ঘটবে, প্রস্তুত থাক তা দেখার জন্য। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। একটু পর আরও অবাক হবি। ওই ওসি, এখানে এত কথা না বলে ওকে মেরে হাত পা ভেঙে দে। জি স্যার। ওই কুত্তার বাচ্চা তুই এতক্ষণ অনেক হাসছস, এবার কাঁদবি, দেখ আমি তোর কি অবস্থা করি। ওসি এটা বলে যখনই আবিরকে মারতে যাবে তখনই চারদিকে শো শো বাতাসে বইতে শুরু করে আর হেলিকপ্টারের আওয়াজ আসতেছে। আবির তখন জোরে জোরে হাসতে থাকে। তোর হাসি আমি বের করতেছি। এটা বলেই ওসি যখন আবিরকে মারবে তখন বাইরে থাকা কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার শহরের সবচেয়ে বড় দুই ডন রানা আর সাজু আসছে, যারা কিনা মাফিয়াদের কিং প্রিন্সের ডান হাত। ওনাদের সাথে স্যার 3টি হেলিকপ্টার আছে আর সাথে অনেকগুলো লোকও। এটা শোনার পর নাবিলার বাবা, অভির বাবা সবাই বসা থেকে দাঁড়িয়ে যায়। আর এদিকে ওসি আর থানার সব লোক ভয়ে কাঁপতে থাকে রানা আর রাজুর নাম শুনে। রানা আর রাজুকে চিনে না এ শহরে কেউ নেই। এই শহরের সবচেয়ে বড় ডন রানা আর রাজু, আর তাদের দুজনের উপরে রয়েছে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের রাজা প্রিন্স, যাকে এখন পর্যন্ত তার লোক ছাড়া কেউ দেখেনি। রানা আর রাজু হঠাৎ আসতেই ওসি সহ সবাই ভয় পেয়েছে আর আবির হাসতেছে। তোর হাসি আমি বের করবো, আগে দেখি রানা আর রাজু ভাইয়া কি জন্য আসছে। যা ভালো করে দেখে আয়। ওসি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে স্টেশনের বাইরে যায়। বাইরে গিয়ে দেখে অনেকগুলো গাড়ি আর অনেকগুলো লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর রানা আর রাজু দুইজনে দুইটা হেলিকপ্টার থেকে নামতেছে। আর একটা হেলিকপ্টার দেখতে অনেক সুন্দর আর অন্য হেলিকপ্টারগুলো থেকে দামি।
রানা আর রাজু হেলিকপ্টার থেকে নামতেই ওসি সহ সব পুলিশ দৌড়ে তার কাছে গেল। ভাই আপনি এখানে? ভাই আপনার এখানে আসার দরকার কি ছিল? আপনি ডাক দিলে আমি আপনার কাছে চলে আসতাম। রাজা যখন জেলে থাকে তখন তা শুনে তো আসতেই হবে। রানা হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনে ভিতরে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল। মানে ভাই আমি তো কিছু বুঝলাম না। রানা আর রাজু হাঁটতে হাঁটতে নাবিলা আর নাবিলার বাবা অভির বাবার সামনে চলে আসে। আসসালামু আলাইকুম ভাই। রানা আর রাজু অভির বাবা নাবিলার বাবা আর নাবিলার দিকে একবার তাকায়, তাতে নাবিলার বাবা অভির বাবা ভয় পেয়ে যায়। ওয়ালাইকুম সালাম। তারপর রাজু ওসিকে উদ্দেশ্য করে বলল, তোরে কোনো বোঝার বয়স হয় নাই, এখন বল একটু আগে কাকে তা নাই ধরে নিয়ে আসছস? ভাই কিছুক্ষণ আগে তো একটা খেস ছোট লোককে ধরে নিয়ে আসছি। এটা শোনার পর রানা ওসির গালে ঠাস করে একটা থাপ্পড় দিল আর বলল, তুই জানোস একটু কাকে ধরে নিয়ে আসছস? তুই যাকে ধরে নিয়ে আসছস, যাকে তুই ছোট লোক বলতেছস, সে চাইলে এখনই তোকে আর তোর পুরো গোষ্ঠীকে মেরে ফেলতে পারে। ওসি খানিকটা অবাক হলো। তাড়াতাড়ি জেল খুলে বাইকে নিয়ে আয়, না হলে তোর পুরো পরিবারের কেউ বেঁচে থাকবে না। রাজুর কথা শুনে ওসি দৌড়ে গেল জেলে, আর নাবিলা আর নাবিলার বাবা অভির বাবা আর ওসি সহ সবাই অবাক হলো। কি বললাম কথা কানে যাইতেছে না? তাড়াতাড়ি ভাইকে বের কর, না হলে তোর ফ্যামিলি কেউ বাঁচতে পারবে না। রানার কথা শুনে ওসি ভয় পেয়ে বলল, ভাই আমাকে মাফ করে দেন। ওসি দৌড়ে আবিরের কাছে আসলো। আবির ওসিকে দেখে বলল, কি বলছি ওসি? একটু পর আরো অবাক হবি। কেমন অবাক হলি? ওসি ভয় পেয়ে কিছু বলছে না। আর এদিকে রাহাত, নীলা আবিরকে নিয়ে আসার পর রিক্সা দিয়ে পুলিশ স্টেশনে আসতেছে। পুলিশ স্টেশনে এসে দেখে অনেকগুলো গাড়ি আর 3টা হেলিকপ্টার আর অনেকগুলো লোক গুলি নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে রাহাত নীল আর নীলাকে বলল, দেখো, এরা তো মাফিয়া প্রিন্সের লোক না, জানি আবিরের সাথে কি হয়। রাহাত কান্না করে দিল। নীলা নীলকে উদ্দেশ্য করে কান্না করে দিয়ে বলল, এসব তোমাদের জন্যই হলো, আমাদের কারণেই আজ আবির বিপদে পড়লো। নীলা নিজেদের অপরাধী মনে করতেছে। তাদের জন্য আবিরকে আজকে পুলিশ ধরলো। তাদের জন্য আবির আজকে যদি নাবিলার অভির গায়ে হাত না তুলতো তাহলে আবিরের কিছু হতো না। আর রাহাত বেচারা তার বেস্ট ফ্রেন্ডের জন্য কান্না করতেছে। আর এইদিকে আবির রানাদের সামনে আসতেই রানা আর রাজু এসে আবিরকে একটা কোট পরিয়ে দিল আর দুজনের তার 2 হাতে 2টো চুমু দিল। এটা দেখে ওসি এবং সব পুলিশ সহ নাবিলা আর নাবিলার বাবা অভির বাবা অবাক হলো। নাবিলা মনে মনে ভাবতেছে, কে এই খ্যাতটা যাকে কিনা এত বড় বড় মাস্টাররা কোট পরিয়ে দেয়, যে কিনা ওসির পরিবারের সবাইকে মেরে ফেলতেও পারে? কে এই আবির? এই আবির কে? এর আসল পরিচয় কি? নাবিলার মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারপর রানা বলল, তোরা ভাইকে খ্যাত বলস, জানোস ভাইকে? ভাই হলো পুরো ওয়ার্ল্ডের রাজা, পুরো ওয়ার্ল্ডের মাফিয়া কিং, যাকে সবাই এক নামে চেনে কিন্তু কেউ দেখতে পায় না। ভাই হলো সেই ছদ্মবেশী মাফিয়া প্রিন্স। প্রিন্স নামটা শোনার পর ওসি, নাবিলা, নাবিলের বাবা, অভির বাবা আর পুলিশের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। ওসি এটা শোনার পর আবিরের পায়ে পড়ে গেল। ভাই আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মারবেন না ভাই, আমি বুঝতে পারি নাই ভাই, আমাকে ক্ষমা করে দেন ভাই, এইবারের মতো আর কখনো এমন ভুল করব না। ওসি কান্না করে দিল। আবির ওসিকে পায়ের কাছ থেকে তুলে নিয়ে দিল একটা ঠাস করে থাপ্পড়। তোকে কি জন্য মারছি জানোস? তুই আমার মা বাবাকে গালি দিছোস। ভাই আমি কখনো আর কারো বাবা মাকে গালি দেব না, এইবারের মতো মাফ করে দেন। আমি এবারের মতো তোকে মাফ করে দিলাম। সামনের বার যেন কোনো লোকের মা বাবাকে নিয়ে গালি দিবি না। গালি দিলে তোকে আর এই দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। ভাই আর কখনো কাউকে গালি দেব না। মনে থাকে যেন। আবির হেঁটে নাবিলাদের সামনে গিয়ে নাবিলার দিকে তাকাতেই নাবিলার
নাবিলার বাবা, অভির বাবা সবাই ভয়ে চুপসে যায়। কিরে জোকার, একটু আগে তো বললি মেরে ফেলবি, আর এখন কেন ভয়ে চুপসে গেছোস? জোকার মানে? এগুলো এখনো তোর বোঝার বয়স হয় নাই। তা ম্যাম, আপনি তো বললেন আমাকে নাকি মেরে ফেলবেন, তা এখনো কেন মারতেছেন না? নাবিলা নিশ্চুপ হয়ে আছে। তা ম্যাম, বললাম না একটু পর অ্যাকশন শুরু হবে। এখন কেমন অ্যাকশন শুরু হইলো? আরও অ্যাকশন আছে, তা আস্তে আস্তে টের পাইবেন। নাবিলা এখনো নিশ্চুপ হয়ে আছে। আবির কথাটা বলে একটা চশমা পরে পুলিশ স্টেশন থেকে বের হলো। বাইরে এসে দেখে অনেক সাংবাদিক আরও অনেক লোক দাঁড়িয়ে আছে। এতক্ষণে সবাই আবিরের পরিচয় পেয়ে গেছে। আবিরকে দেখে সবাই বলল। আবিরকে বের হতে দেখে অনেক সাংবাদিক তার কাছে আসতে চেয়েছিল, কিন্তু ভয়ে কেউ আসতেছে না। আবিরকে এই অবস্থায় দেখে রাহাত, নীল, নীলা অবাক হয়ে গেল। আবির ওদের কাছে গেল। কিরে শালা, তোরা এমনভাবে চাইয়ে আছোস কেন? ভাই আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি? দূর শালা, তোরা আবার স্বপ্ন দেখবি কেন? না ভাইয়া, আন্ডারওয়ার্ল্ডের রাজা আমাদের সাথে কথা বলছে। এটা কি ভাইয়া আমরা স্বপ্ন দেখতেছি? ওই, তোরা বন্ধু হয়ে আমাকে ভাইয়া ডাকতেছোস কেন? না ভাই, আন্ডারওয়ার্ল্ডের রাজা কিভাবে আমাদের বন্ধু হয়? ওই হালা, আর একবার যদি ভাই কস তাহলে তোদের এখান থেকে একটা লাথি মারবো। না ভাইয়া, আমাদের মারবেন না। ভাইয়া, আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই। ওই, তোরা আমার বন্ধু, আমার বন্ধুর মতোই থাকবি। বন্দুকদের মধ্যে এত ভাইয়া ভাইয়া করবি না। আন্ডারওয়ার্ল্ডের রাজা হয়েছে তো কি হয়েছে? আন্ডারওয়ার্ল্ডের রাজাদের কি বন্ধু থাকে না নাকি? এখন থেকে বন্ধুদের মতো তুই করে বলবি। এখন রাহাত, তুই আমার সাথে যাবি, আর নীল, নীলা তোদের আমার গাড়ি দিয়ে তোদেরকে পৌঁছে দিয়ে আসবে বাসায়। আমি কেন আপনার সাথে যাবো ভাই? ওই হালা, ভাই মানে বন্ধুত্বের মাঝে আবার ভাই আছে নাকি? বন্ধুদের মাঝে আবার ভাই বলস? ও সরি, তোর সাথে আমি যাব না কেন? আজ থেকে তুই আমার সাথে থাকবি। তোর সাথে থাকবো মানে? ওদিকে সবাই তা দেখে সবাই একটু অবাক হলো। ওয়ার্ল্ডের কিং কেন এত লোক থাকতে এই দুইটা ছেলে আর একটা মেয়ের সাথে কথা বলতেছে? আমার সাথে আমার বাসায় থাকবি। কিন্তু? কোনো কিন্তু না, এখন চল আমার সাথে। কিন্তু ম্যাচ থেকে আমার সব জিনিস আনতে হবে আগে। সব আমার লোকেরা নিয়ে আসবে, তুই চল। হুম। নীল, নীলা তোদের আমার গাড়ি দিয়ে পৌঁছে দেবে আমার লোকেরা। তার দরকার নাই, আমরা তো। চুপ থাক। এই লাবু, এইদিকে আয়। জি ভাই, বলেন। যা, এদেরকে গাড়ি করে নিয়ে যা। এদের সাবধানে নিয়ে যাবি, এদের যেন কোনো ক্ষতি না হয়। জি ভাই। এদের দিয়ে আসার সময় রাহাতের ম্যাচ থেকে সব জিনিস নিয়ে বাড়িতে চলে আসবি। ভাই। তারপর আবির আর রাহাত সবচেয়ে দামি হেলিকপ্টার মানে আবিরের হেলিকপ্টারে ওঠার সময় অনেকে আবিরের সাথে কথা বলতে আসতে চাইছিল, কিন্তু আবিরের লোকেরা কাউকেই আসতে দেয়নি। আবির আর রাহাত হেলিকপ্টারে গিয়ে বসলো, আর রানা আর রাজু গিয়ে ওদের হেলিকপ্টারে বসলো। আবির হেলিকপ্টারে বসার পর নাবিলার দিকে একবার তাকালো, দেখে নাবিলা তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রাহাত, রাজু, রানা সবাই আবিরের বাসায় চলে আসে। বাসায় আসতেই আবিরের হেলিকপ্টার তার নিজের বাসার ছাদে বসে, আর রানা আর রাজুদের হেলিকপ্টার আরও সামনে যাচ্ছে। এটা দেখে রাহাত বলল, ওদের হেলিকপ্টার আবার কই যায়? ওদের হেলিকপ্টার একটু সামনে গিয়ে ওখানে বসবে, আর ওরা ওখান থেকে গাড়ি নিয়ে বাসায় চলে আসবে। ও। আবির আর রাহাত হেলিকপ্টার থেকে নামতেই কতগুলো লোক এসে আবিরকে সালাম দিল। আবির ওদের সালামের উত্তর দিল। তারপর রাহাতকে নিয়ে আবির ছাদ থেকে নিচে নামলো। রাহাতকে একটা রুম দেখিয়ে বলল, আজ থেকে তুই এই রুমে থাকবি, আর তোকে দেখাশোনার জন্য ওরা থাকবে। আবির কতগুলো লোককে দেখিয়ে দিয়ে বলল, ওগুলো দরকার কি ছিল? বেশি কথা বলিস না। তুই কলেজে শুরু থেকে বন্ধু হিসেবে আমার পাশে থাকছিলি, তাই এটুক তো তোর জন্য কিছু না। আর শোন, ওরা তোকে সব কিছু বুঝাই দেবে, কোনো সমস্যা হলে বলিস। যা, এখন ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে তোকে নিয়ে একটা জায়গায় যাব। হুম। আচ্ছা যা।
আবির এটা বলে চলে আসে। তারপর ফ্রেশ হয়ে বের হওয়ার পর বাইরে এসে দেখে রাহাত, রানা আর রাজুর সাথে কথা বলছে। আবির ওদের দেখে বলল, বাহ, ভালোই তো ভাব হয়েছে তোদের। ভাই, এই ভাইটাও খুব ভালো। এখন চল সবাই খাবার খেয়ে নেই। তারপর সবাই খাবার খেয়ে নিল। কিছুক্ষণ পর রাহাত এসে বলল, দোস্ত, তুই আগে এত বড় বাড়িতে থাকতি? কম, মাঝে মাঝেই থাকতাম। দোস্ত, তুই যে এই বাড়িতে থাকিস, কোনো শত্রু তোকে যদি এই বাড়িতে হামলা করে তখন? আরে তুই বোকা নাকি? এখানে গেটের কাছে 50 জন লোক থাকে, তারপর ছাদে থাকে 10 জন, চারিদিকে গার্ড আর অনেক বৈজ্ঞানিক যন্ত্র আছে। আর তাছাড়া আমাকে আজকে ছাড়া আর কোনোদিন আমার লোক ছাড়া কেউ দেখে নাই। আর এমন কোনো লোকের সাহস নাই যে আন্ডারওয়ার্ল্ডের রাজা প্রিন্সের উপর হাত দিবে। তোকে নিয়ে একটা জায়গায় যাব, বললাম না? তাড়াতাড়ি চলে আয়, ওখানে যেতে হবে। কই যাবে? গেলেই দেখতে পাবি। আর হ্যাঁ, এখানে তোকে কেউ কিচ্ছু বলবে না, কারণ আজকে থেকে তুই এখানকার দ্বিতীয় বস। সবাই তোকে ভাই বলে ডাকবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, বের হতে হবে। তোর জন্য সবকিছু তোর রুমে আছে। রাহাত রেডি হতে চলে গেল আর আবিরও রেডি হয়ে নিল। রাহাত রেডি হয়ে বের হওয়ার পর আবির তো অবাক। দোস্ত, তোকে তো গোলাপি কোটে পুরো নায়কের মতো লাগতেছে। আমার সে তোকে নীল কোটে আরো সুন্দর লাগতেছে। হইছে, আর বলতে হবে না। রানা? জি ভাই। সব খাবার দাবার আর সব পোশাক নিছো তো? জি ভাই। চলো এখন সবাই। দোস্ত, খাবার আর কাপড় চোপড় কি জন্য? গেলেই দেখতে পাবি, এখন চল। তারপর আবির আর রাহাত একটা গাড়িতে বসলো, আর রানা, রাজু, লাবু আর আবিরের কতগুলো লোক অন্য সব গাড়িতে। মোট গাড়ির সংখ্যা 11টি। আবিরের সামনে গাড়ির সংখ্যা 5টা আর পেছনে 5টা, আর মাঝখানে আবির। রাস্তায় একসাথে 11টা গাড়ি চলতে দেখে সবাই বুঝে গেছে এগুলো সব আন্ডারওয়ার্ল্ড কিং প্রিন্সের গাড়ি, কারণ গাড়িগুলো সব একটু আগে টিভিতে একটা পুলিশ স্টেশনে দেখাইছে। সাথে ছিল আন্ডারওয়ার্ল্ডের রাজা প্রিন্স। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা এতিমখানার সামনে দাঁড়ালো। তা দেখে রাহাতও বুঝে গেল আবির এখানে কেন আসছে। আচ্ছা দোস্ত, তুই এখানে প্রতিদিনই আসতি? আসতাম। দোস্ত, তুই এখানে প্রতিদিন আসতি, তোকে কেউ দেখতো না? রানা, রাজু আর এতিমখানার সবাই দেখতো। বাইরের কেউ তোকে দেখে না? রাস্তা দিয়ে আসছস কোনো পুলিশ অথবা তোর শত্রু অথবা অন্য কোনো লোক? তুই কি পাগল নাকি? কেন? আচ্ছা, আমি যখন কলেজে যাইতাম কেউ কি আমাকে চিনছিল? তোকে চিনবে কিভাবে? তুই তো ছদ্মবেশ নিয়ে গিয়েছিলি। ঠিক তেমনই আমি এখানে ছদ্মবেশ নিয়ে আসছিলাম। ও আচ্ছা, তো তুই এতিমখানায় আসুস, অনেক তো দেখেছে। তো কি হয়েছে? আজকে তো আমাকে পুরো ওয়ার্ল্ডের মানুষ দেখছে। না, তোর কোনো শত্রু যদি তোর সাথে শত্রুতা করে, এই এতিমখানার বাচ্চা অথবা এখানকার কোনো লোকের ক্ষতি করে? তুই কি পাগল নাকি? প্রিন্স এমন কাঁচা কাজ কখনো করে না। মানে? এখানে কোনোদিন কোনো লোক কিছু করতে পারবে না, কারণ এখানে কাজ করা প্রতিটা লোক মারামারিতে ট্রেনিং প্রাপ্ত। আর কাজ করা সবার কাছে গুলি আছে। আর এখানে এমন অনেকগুলো বৈজ্ঞানিক ডিভাইস আছে যা খুব ভয়ঙ্কর। আর এখানে চারপাশে সিসি ক্যামেরা দ্বারা ঘেরা। তার মধ্যে এমন কোনো লোকের সাহস নাই যে এই এতিমখানার বাচ্চাদের ক্ষতি করবে। ও আচ্ছা। আচ্ছা, তুই এসব জিজ্ঞেস করতেছস কেন? আমি যদি এগুলো জিজ্ঞেস না করি তাহলে আর যে মাফিয়া স্টোরি চ্যানেলের সাবস্ক্রাইবার কিভাবে জানবে প্রিন্সকে এর লাইফ স্টাইল আর প্রিন্স কিভাবে শব্দবেশ নেয় তা সম্পর্কে জানবে কিভাবে? ও এখন এতিমখানার ভিতরে চল। তারপর আবির, রাহাত, রানা, রাজু মিলে এতিমখানার সব বাচ্চাদের খাবার আর পোশাক দিয়ে বাচ্চাদের সাথে কিছুক্ষণ গল্প করে তারপর চলে আসে বাসায়। এসেই রাহাত বলল, দোস্ত, আমার অনেক দিনের আশা ছিল এতিমখানার বাচ্চাদের নিজে হাতে খাওয়াবো, কিন্তু গরিব বলে খাওয়াইতে পারতাম না। কিন্তু আজকে নিজের হাতে খাওয়াইতে পারছি তোর কারণে। আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। ধুস শালা, ভাই তো ভাই। এখন যা, তোর রুমে গিয়ে বিশ্রাম নে।
রাহাত চলে গেল আর আবির নিজের রুমে এসে শুয়ে পড়ল। রাতে খাবার খেয়ে আবির নিজের রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলো তার বাবা মায়ের কথা। বাবা মা থাকলে হয়তো আজকে সে মাফিয়া হতো না। আর ওদিকে নাবিলা ভাবতে লাগলো আবিরের কথা। আবিরকে আমি কত অপমান করলাম, কত মারলাম, তারপরেও আবির এত বড় মাফিয়া হয়েও আমাকে কেন কিছু বলে নাই? আস্তে আস্তে নাবিলা আবিরের প্রতি দুর্বল হয়ে যাইতেছে। নাবিলা আবিরের কথা ভাবতে ভাবতে সারা রাত ঘুমাতে পারে নাই। সকালে আবির আর রাহাত রেডি হয়ে কলেজে গেল। আজকে অন্য দিনের চেয়ে আলাদাভাবে কলেজে গেল। যেমন অন্য দিন কলেজে খ্যাতের মতো গিয়েছিল, আর আজ স্টাইলিস্ট হয়ে গেছে। আর 6টা গাড়ি নিয়ে কলেজে গেল। রাস্তা দিয়ে কলেজে যাওয়ার সময় রাস্তার সব লোক তাদের গাড়ির দিকে তাকিয়ে আছে, কারণ সবাই জানে এইসব দামি ব্র্যান্ডের গাড়িগুলো সব প্রিন্সের। কলেজে পৌঁছানোর পর কলেজের গেটে গাড়িগুলো থামানোর পর কলেজের সবার নজর যায় প্রিন্সের গাড়িগুলোর উপর। কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে আসলো 2জন ছেলে। সবার 2জনকে চিনতে কোনো অসুবিধা হয়নি, কারণ তারা 2জন হলো কলেজের সেই 2জন খ্যাত। রাহাত আর অন্যজন হলো ছদ্মবেশী মাফিয়া কিং প্রিন্স, যাকে সবাই আগে খ্যাত আবির হিসেবেই জানতো। আবির আর রাহাত গাড়ি থেকে নামতেই অনেক ছেলে মেয়ে আবিরের সাথে কথা বলতে আসছিল, কিন্তু রানা, রাজু আর প্রিন্সের লোক তাদের আটকে দেয়। তারপর আবির সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে করে বলল, কি ব্যাপার, আপনারা সবাই প্রতিদিন এই দুজনকে খ্যাত বলে অপমান করতেন, কিন্তু আজকে সবাই এই খ্যাত দুজনের সাথে কথা বলতে আসছেন? সবাই নিশ্চুপ। কি ব্যাপার, আজকে এই খ্যাত ছোট লোক দুইটাকে অপমান আর মারবেন নাকি? সবাই এখনো নিশ্চুপ। কি হলো? ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন। খ্যাত আর ছোট লোকের কাছে ক্ষমা চাইলে আপনাদের প্রেস্টিজ পাংচার হবে না? সবাই নিশ্চুপ। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম। আবিরের কথা শুনে রাহাত খানিকটা অবাক হলো, তারপর বলল, দোস্ত তুই এদের এত তাড়াতাড়ি ক্ষমা করে দিছিস? এদের ক্ষমা করে দিছি, কারণ এরা তো বেশি ভুল করে নাই। আর তাছাড়া যে যতই ভুল করুক না কেন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তাহলে তুই নাবিলা আর অভিকে ক্ষমা করে দিবি? নাবিলার সাথে কিছু বোঝাপড়া করে ওকে ক্ষমা করে দিব, কিন্তু অবির ব্যাপারটা পরে বুঝবো। মানে কি? ওটা পরে বুঝবি, এখন চুপ থাক। আচ্ছা, তোমাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি। এটা বলে আবির আর রাহাত ওখান থেকে চলে আসে। কিছু দূর এসে তারা একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। অনেকে তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে আসতে চাইছে, কিন্তু ভয়ে আসছে না। কিন্তু কতগুলো ছেলে মেয়ে আসছে সাহস করে। আবির আর রাহাত তাদের সবাইকে মাফ করে দেয় আর ফ্রেন্ডশিপ করে। এটা দেখে সবাই আস্তে আস্তে ফ্রেন্ডশিপ করতে আসে। আবির সবার সাথে ফ্রেন্ডশিপ করে। সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে অনেকে চলে যায়। বাকি আবির আর রাহাত আর কিছু ছেলে মেয়ে আড্ডা দিতেছে। কিছুক্ষণ পর নীল আর নীলা আসলো। কিরে, তোদের আসতে এত দেরি হয়েছে কেন? কি এমানে করছিস? আসলে আমরা দুজনে একটু ঘুরতে গেছিলাম। বাহ, তোরা দুজনে রিলেশন করস বলে নিজেরা পার্কে একা ঘুরতে যাস। আজ আমি আর রাহাত সিঙ্গেল বলে। ভাই আমরাও কিন্তু সিঙ্গেল। ওই বন্ধুদের মধ্যে আবার ভাই মানে? ও সরি, আমরাও কিন্তু সিঙ্গেল। তোরা বন্ধু মানে? আমি আর রাহাত সবাইকে মাফ করে দিছি। বাহ দোস্ত, তোর জবাব হয় না। কেন? কারণ তুই এত সহজে সবাইকে আপন করে নিলি, সেজন্য। ওসব কথা বাদ দে, এখন তোরা দুজন এখন থেকে একা একা ঘুরে বেড়াবি আর প্রেম করবি, আর আমরা কি করব? আমি আসি না তোমার জন্য। আমার জন্য তুই আছস মানে? মানি প্রেম করার জন্য? না রে, আমার সিট খালি নাই। আমি একজনকে ভালোবাসি। মানে? একজনকে ভালোবাসি। আমরা মাফিয়া বলে কি আমরা কাউকে ভালোবাসতে পারবো না? তা নয়, তুই ভালোবাসোস আবার করে। সময় হলে জানতে পারবি। আবির তার ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতেছে। কিছুক্ষণ পর নাবিলা আসলো আর সাথে নেহা। আজ অভি আসে নাই,
কারণ কালকের মার খেয়ে মনে হয় হসপিটালে বসে আছে। নাবিলাকে দেখে বোঝা যাচ্ছে সারা রাত একটুও ঘুমাতে পারে নাই। নাবিলা আর নেহা গাড়ি থেকে নেমে আবির আর রাহাতকে সবার সাথে কথা বলতে দেখে একটু অবাক হলো। আবির নাবিলার দিকে একবার তাকিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলো। কিছুক্ষণ পর ক্লাস টাইম হয়। ক্লাসের টাইম হওয়ায় সবাই ক্লাসে চলে গেল। ক্লাসে ঢুকে আবির, রাহাত, নীলা পিছনের দিকে বেঞ্চে বসলো। তখন নাবিলা আসলো। নাবিলা এসে ক্লাসে ঢোকার সময় আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সেদিকে না খেয়াল করে বসে আছে। অন্যদিকে নাবিলা যে আবিরের দিকে তাকিয়ে আছে তা দেখে নেহা বলল, নাবিলা আর তাকাইতে হইব না, এখন চল গিয়ে বসি। মানে? আমাকে মিথ্যে বলে লাভ নেই। আমি আজকে তোকে দেখে বুঝে গেছি তুই আবিরের ওপর দুর্বল। এত সব কথা বাদ দিয়ে চল গিয়ে বসি বেঞ্চিতে। বসবো। আচ্ছা, আমরা প্রিন্সকে থুকো আবিরকে তো অপমান করলাম, মারলাম। আবির এত বড় ডন হওয়া আমাদের অপমান আর মায়ের সহ্য করলো, কিন্তু কেন? এসব কথা এখন বাদ দে, আর আমি এসব ব্যাপারে কিছুই জানি না। আচ্ছা, প্রিন্স এত বড় মাফিয়া হয়েও তোকে ওর জীবনের সাথে জড়াবে কখনো? নেহা একটু চুপ থাক, ভালো লাগছে না কিন্তু। তুই যদি প্রিন্সের কে জড়াতে পারোস তাহলে লাইফ সেটেল। মানে? পরে বুঝবি। এখন বেঞ্চে বসবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? চল বসি। নাবিলা আর নেহা বেঞ্চে বসে পড়ল। আর এইদিকে কতগুলো মেয়ে প্রিন্সের সাথে কথা বলতে আসছে। তা দেখে নাবিলার রাগে ফুলছে। নাবিলার রাগ দেখে আবির আরও মেয়েগুলোর সাথে হেসে হেসে কথা বলছে। তা দেখে নাবিলা যা করলো তাতে আবির পুরোই অবাক। নাবিলা আবিরদের দিকে এসে বলল, এখানে কি হচ্ছে? কই আপু, কিছু না। তাহলে এখানে হেসে হেসে কথা বলা হচ্ছে কেন? আপু, আমরা হেসে হেসে কথা বললে আপনার সমস্যা কোথায়? এই, আমি তোর কোন জন্মের আপু লাগি রে? নাবিলা আবিরের কলার ধরে বলল, আরে আপু, আপনি কলার ধরছেন কেন? আচ্ছা, আপনাকে আপু বলবো না, এখন থেকে ম্যাডাম বলে ডাকবো। এবার খুশি ম্যাডাম? আবির। ম্যাডাম, আমাকে কি আজকে কোনো কাজ করে দিতে হবে? কাজ করে দিতে হলে বলেন, আমি করে দিতেছি। আবিরের কথা শুনে ক্লাসের ছেলেমেয়েরা একটু অবাক হলো। যে কিনা এই আন্ডারওয়ার্ল্ডের ডন, সে কিনা সামান্য একটা বিজনেসম্যানের মেয়েকে এগুলো বলতেছে। আমি কি তোমাকে এই কথা বলেছি? না ম্যাডাম, আপনি প্রতিদিন আমাকে ডেকে একটা না একটা কাজ করান, আবার অপমান করেন। তাই আজকে ভাবলাম কোনো কাজ করাবেন অথবা অপমান করবেন। তা ম্যাডাম বলেন, আমার কি করতে হবে? আবির, আমি তোমার কাছে সেই জন্য আসছি নাই। তা ম্যাম, আপনি কি জন্য আসছেন? আমি শুধু বলতে এসেছি তুমি অন্য মেয়েদের সাথে কথা বলবে না। কেন? আমি মেয়েদের সাথে কথা বললে আপনার কি সমস্যা? তোমাকে ওদের সাথে কথা বলতে দেখলে আমার খারাপ লাগে। কেন? আপনার কেন খারাপ লাগবে? আমি জানি না, কিন্তু তুমি ওদের সাথে কথা বলবে না। ম্যাম, আমি আমার পার্সোনাল লাইফে যে মেয়ের সাথে ইচ্ছে সে মেয়ের সাথে প্রেম করব, তাতে আপনার কি? আমি এত কিছু বুঝি না। তোমাকে কথা বলতে মানা করেছি, কথা বলবে না এদের সাথে, ব্যাস। আবিরের মাথায় রাগ উঠে গেল, তাই দিয়ে দিল নাবিলার গালে ঠস করে একটা থাপ্পড়। আবিরের রাগে চোখ লাল হয়ে গেছে। তা দেখে সবাই ভয় পেয়ে গেল। নাবিলাও ভয় পেয়ে আছে। তোকে এতক্ষণে ভালোভাবে কথা বলতেছি, কানে যায় না? এতদিন অপমান করছোস, কিচ্ছু বলি নাই, আবার কথা বলোস? আমি মেয়েদের সাথে কথা বললে তোর সমস্যা কি? তোর মতো অহংকারীর সাথে কথা বলি না আমি। আবির রাগ করে কথাগুলো বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও। তোকে আবার মাফ? কেন? সবাইকে মাফ করে দিছ, আমাকে মাফ করে দিলে কি সমস্যা? সবার সাথে আবার তোর তুলনা? আচ্ছা, তুই তো অনেকদিন আগে আমাকে অপমান করতি, কিন্তু কালকে তোকে মারার কারণে তুই প্রতিশোধ নিতে চাস। ও বুঝেছি, তুই আমার আসল পরিচয় পেয়ে এভাবে প্রতিশোধ নিতে পারবি না, তাই অন্যভাবে প্রতিশোধ নিতে চাস। সেটার আশা কখনো করিস না,
কারণ এখনো কারো বুকে এত সাহস হয় নাই যে প্রিন্সের ক্ষতি করবে। তুমি যেটা ভাবতেছ আসলে সেটা না। আমি তোর কোনো কথা শুনতে চাই না, এখান থেকে যা। আবির অনেক জোরে কথাগুলো বলল। নাবিলা কান্না করতে করতে নিজের বেঞ্চে গিয়ে বসলো। নাবিলাকে এভাবে কথা বলে আবিরের নিজেরও খারাপ লাগলো, কিন্তু নাবিলা এতদিন আবিরের সাথে যা যা করেছে তার প্রতিশোধ আবির নিয়েই ছাড়বে। আবিরের রাগ দেখে আর কোনো ছেলে মেয়ে ভয়ে তার সাথে কথা বলতে আসলো না। আবির মন খারাপ করে বসে পড়লো বেঞ্চে। তখনই রাহাত বলল, খুব ভালোবাসোস নাবিলাকে? মানে? আমি সব বুঝি, তোকে দেখে আমি প্রথম থেকেই বুঝে গেছি তুই নাবিলাকে পছন্দ করস। তাছাড়া এখনো তুই ওকে অপমান করে নিজেও কষ্ট পাইতেছস। তোর থেকে আমি বুঝে গেছি তুই নাবিলাকে ভালোবাসোস। তুই শালা সিঙ্গেল হয়ে বুঝে গেছোস ভালোবাসা কি? বাহ, আমাদের ডন তাহলে প্রেমে পড়েছে। তা আমাদের ট্রিট কই? ধুর শালা, আমি কি এখনো প্রেম শুরু করছি নাকি? কিন্তু নাবিলাকে আজকে দেখে মনে হয়েছে নাবিলা নিজের ভুল বুঝতে পারছে, আর তোকে মেয়েদের সাথে কথা বলতে দেখে ও এমন রিয়্যাক্ট করছে। তার মানে নাবিলাও তোর প্রতি দুর্বল হয়ে পড়েছে। আমারও তাই মনে হয়েছে। আচ্ছা, নাবিলাকে তুই কি মেনে নিবি এত তাড়াতাড়ি? মানে তোর কথা বুঝলাম না। মানে নাবিলাকে তুই কি এখন মেনে নিবি? না, নাবিলা এখন আমার প্রতি পুরোপুরো দুর্বল হয় নাই। নাবিলাকে আরও আমার প্রতি দুর্বল হতে হবে, আর নাবিলাকে একটু শিক্ষা দিতে হবে, তারপর মেনে নিব। আর আমাকে আরও একটা প্রতিশোধ এখনো সম্পন্ন করতে হবে। মানে? পরে জানতে পারবি, এখন এসব কথা বাদ দে। কিছুক্ষণ পর স্যার আসলো। এসে একবার আবিরের দিকে তাকালো, আবার মাথা নিচু করে ফেললো। স্যার ক্লাস শুরু করতে যাবে, তখনই আবির বলল, কি স্যার, আজকে আমাকে অপমান না করে ক্লাস শুরু করতেছেন যে? প্রতিদিন তো আমাকে অপমান না করে ক্লাস শুরু করতেন না। স্যার নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। স্যার, কি আজকে আমাকে অপমান করতেছেন না কেন? মনে হয় আমাকে অপমান করলে প্রিন্স আপনার ক্ষতি করবে। স্যার দৌড়ে এসে আবিরের পায়ের কাছে পড়ে গেল। প্রিন্স ভাই, আমাকে মাফ করে দেন। আমি আর কখনো কোনো গরিব ছেলেকে অপমান করব না। প্লিজ, আমার পরিবারের সাথে কিছু করবেন না। আবির স্যারকে পায়ের কাছ থেকে তুলে বলল, আপনি আমার গুরুজন, আপনি কেন আমার পায়ে পড়তেছেন? আমাকে মাফ করে দাও প্রিন্স। আমার পরিবারের কোনো ক্ষতি করিও না প্লিজ। স্যার, আপনি একজন শিক্ষক হয়ে আপনি গরিব ছেলেদের অপমান করতেন, কিন্তু গরিব হয়ে জন্ম নেওয়া তো কোনো অপরাধ না। আর তাছাড়া গরিব হয়ে জন্ম হলেও ভালোভাবে পড়ালেখা করার জন্য তারা কলেজে আসে, নিজেদের আশা পূরণের জন্য। কিন্তু স্যার, আপনি এই ছেলেগুলোকে অপমান করতেন। আচ্ছা স্যার, এমন অবস্থানে যদি আজকে আপনি থাকতেন তাহলে কি হতো? প্রিন্স, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আর কখনো কোনো ছাত্রের সাথে খারাপ ব্যবহার করব না, কাউকে অপমান করব না। প্রিন্স, আমাকে এবারের মতো মাফ করে দাও প্লিজ। স্যার, আমি আপনাকে অনেক আগে মাফ করে দিছি, তাও আমি শুধু এতটুকুই বলবো আপনাকে, একটু গরিব ছাত্রদের সাথে ভালো ব্যবহার করবেন। সরি স্যার, আমি আপনার ছাত্র হয়ে আপনাকে অনেক কিছু বলে ফেললাম, আমাকে মাফ করে দিবেন। প্রিন্স ভাই, কেন মাফ চাচ্ছেন? আপনি আমাকে ঠিক কথা বলছেন, ভুলটা তো আমারই ছিল। স্যার, আমি আপনার ছাত্র, আপনি আমাকে ছাত্র হিসেবে দেখবেন, অন্য কিছু না। ওকে। তারপর আবির সব ক্লাস করলো। ক্লাস শেষে নাবিলা আবিরকে বলল, সবাইকে তো মাপ করে দিছো, আমাকেও মাপ করে দিলে সমস্যা কি? এই, তোকে একবার বলছি না আমার সামনে আসবি না? যা এখান থেকে, আমার সামনে থেকে সর। কথাটা বলে আবির ওখান থেকে চলে আসে। আবির গাড়ির কাছে এসে পেছনে ফিরে দেখে নাবিলা বসে কান্না করতেছে, আর নেহা নাবিলার পাশে বসে আছে। আবির গাড়ি নিয়ে বাসায় চলে যায়, আর নেহা নাবিলাকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে গেল। এভাবে কেটে গেল আরও 2-3 দিন। এই 2 দিনে নাবিলা আবিরের কাছে অনেকবার ক্ষমা চাইছে। প্রতিবারেই আবির নাবিলাকে অপমান করে তাড়িয়ে দেয়। রাহাত, নীল, নীলা সবাই বলতো নাবিলাকে মেনে নিতে, কিন্তু আবির মেনে নেয়নি, কারণ নাবিলাকে সে আরও কয়েকদিন পর মেনে নিবে।
তো আজকেও রেডি হয়ে আবির, রাহাত আর তার লোকদের নিয়ে সে কলেজে আসে। কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, তখনই নাবিলা আসলো। নাবিলাকে দেখে বোঝা যাচ্ছে প্রতিদিনের মতো নাবিলা আজকেও রাতে অনেক কেঁদেছে। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। নাবিলা গাড়ি থেকে নেমে আবিরের কাছে আসবে, এমন সময় কলেজে একটা ছেলে আসে। ছেলেটাকে দেখে আবির একটু অবাক হয়, কারণ ছেলেটা হলো অভি। অভিকে দেখেই বোঝা যাচ্ছে ওই দিনের মাইটের কারণে এখনও গায়ে ব্যান্ডেজ আছে, মনে হয় এতদিন হসপিটালে ছিল। অভি কলেজের গেট দিয়ে ঢুকতেই দেখলো আবির আর তার বন্ধুরা বসে আছে। আবির অভিকে দেখে তার আসল প্ল্যান শুরু করলো। সে অভিকে ডাক দিল। এটা দেখে অভি ভয় পেয়ে গেল, কারণ সবাই আবিরের আসল পরিচয় পেয়ে গেছে। অভি ভয়ে ভয়ে আবিরের কাছে আসলো। ভাই ডাকছেন? কিরে আবির, আজকে শালায় গাঞ্জা খাইছে নাকি? তোকে আর আমাকে প্রতিদিন অপমান করতো, মারতো, আজ সে ভাই বলতেছে। শালা মনে হয় কম দামে গাঞ্জা খাইছে, তাই এমন কথা বলছে। তোরা এসব কথা বাদ দে তো। এই, তোরে কি জন্য ডাকছি জানোস? না না ভাই। তুই এখন আমাদের সবার পা মুছে দিবি। কিন্তু ভাই সবার সামনে। তো কি হয়েছে? মুছে দিতে বলেছি, মুছে দিবি, না হলে তোর এমন অবস্থা করব তুই বুঝতে পারবি না। ভাই আমাকে মাফ করে দেন, আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। তোকে সেসব এখন বলি নাই, তুই এখন আমার পা মুছে দিবি, ব্যাস। ভাই আমি। অভিকে আর কিছু বলতে না দিয়ে আবির ঠাস করে দিল একটা থাপ্পড়। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলস? তোকে আমি মুছে দিতে বলছি, মুছে দে। আবির চিৎকার করে বলল কথাগুলো। তার চিৎকার শুনে সবাই তাদের দিকে তাকালো, নাবিলাও তাকালো। ভাই করে দিতেছি। শার্ট খোল, আর আগে নীলের পা মুছে দিবি, তারপর নীলার, তারপরে রাহাতের, তারপর আমার। আমাদের কেন? তোদের পাও মুছে দিবে, কারণ একদিন আমাকে আর রাহাতকে দিয়ে ওর সব বন্ধুদের পা মুছে নিছে। আজ আমি ওকে দিয়ে একই কাজ করাবো। আমার পাও মোছার দরকার নাই, আমি ওকে মাফ করে দিছি। তোরা চুপ থাক। এই, তুই তাড়াতাড়ি শার্ট খুলে পা মুছে দে, না হলে। অভি কিছুটা অনিচ্ছা সত্ত্বেও তাড়াতাড়ি শার্ট খুলে পা মুছতে শুরু করলো। আর নাবিলা ওইদিকে দাঁড়িয়ে সব দেখছে, কোনো কিছু বলছে না। আর এইদিকে ভার্সিটির সবাই আবিরদের দিকে তাকিয়ে আছে। অভি লজ্জা পেলেও কিন্তু প্রিন্সের ভয়ে করতেছে। অভি, নীল, নীলা এবং রাহাতের পা মুছে দিয়ে নিচের দিকে তাকিয়ে প্রিন্সের পা মুছে দিচ্ছে। অভি মুছে দেওয়ার সময় প্রিন্স ইচ্ছে করেই অভির শার্টটা তার প্যান্টে লাগায়। তোর এত বড় সাহস, তুই তোর ময়লা শার্ট আমার দামি প্যান্টে লাগাস? ভাই আমি ইচ্ছা করে লাগাইনি। চুপ শালা। এটা বলে আবির অভিকে মারা শুরু করলো। অভিকে মারতে মারতে আত্মরা করে ফেলেছে। আবিরের মারা দেখে রাহাত, নীল, নাবিলা সহ সবাই অবাক হলো। রাহাত, নীল, নীলা মনে মনে বলতেছে আবিরের আবার কি হলো? নিজে ইচ্ছে করে শার্টটা নিজের প্যান্টে লাগালো, আবার শুধু শুধু অভিকে কেন মারতেছে? আবির কি কোনো বদলা নিতেছে? এইদিকে আবিরের মার দেখে নাবিলা সহ পুরো কলেজের সবাই ভয়ে ভয়ে তাকিয়ে আছে। আবির অভিকে মারা শেষ করে লাবুকে ডেকে বলল, লাবু, এটারে হসপিটালে ভর্তি করাই আয়। জি ভাই। লাবু অভিকে নিয়ে হসপিটালে চলে গেল। আর আবির অভির বাবাকে কল দিল। কি খবর জোকার আঙ্কেল? এই কে তুই? আর আমি জোকার মানে? আমার নাম রিয়াদ চৌধুরী, আর আমাকে জোকার বলে ডাকতেছস কেন? তো সাহস তো কম না। প্রিন্সের কাছে কোনো সাহসের দরকার হয় না। প্রিন্স ভাই আপনি? ভাই ভাই আপনাকে চিনতে পারি নাই, সরি। তোর ছেলেকে মেরে এই হসপিটালে ভর্তি করাইছি, যা দেখা কর। আবির ফোন কেটে দিয়ে মনে মনে ভাবতেছে, এখন থেকে আমার প্ল্যান শুরু। এখন থেকে আমাকে নাবিলাকে মেনে নিতে হবে, তাহলে আমার কাজ আরো সহজ হয়ে যাবে। আবির রানা রাজুকে ডেকে বলল, এই তোরা গাড়ি বের কর। জি ভাই। আবির রাহাত, নীলাকে উদ্দেশ্য করে বলল, চল, আজকে ক্লাস করব না, আজকে একটা জায়গায় ঘুরতে যাব।
কিন্তু এখন তোকে একটা কথা জিজ্ঞেস করব। আগে চল, ওখানে গিয়ে যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করিস। আবির জানে রাহাত তাকে জিজ্ঞেস করবে। তারপর আবির, নীলা, রাহাত সবাই মিলে গাড়ি নিয়ে চলে যায় একটা নদীর ধারে। নাবিলা তাদের আসার সময় তাদের দিকে তাকিয়েছিল। নাবিলারও খুব ইচ্ছে করছিল প্রিন্সের সাথে ঘোরার জন্য। সবাই নদীর কাছে যাওয়ার পর আবির রানা আর রাজুকে বলল, তোরা এখানে সবাই পাহারা দে। জি ভাই। আবির সবাইকে নিয়ে নদীর ধারে বসলো। আচ্ছা রাহাত, তুই কি জিজ্ঞেস করতে চাইছিলি? তুই আজকে অভিকে এভাবে মারলি কেন? অভি আমাদের সাথে তো বেশি অন্যায় করেনি। তুই তো আজকে নিজের ইচ্ছেই করে ও ময়লা শার্ট তোর প্যাটের সাথে লাগাইছস। আমি জানতাম তুই এটাই জিজ্ঞেস করবি। আচ্ছা শোন, আমি অভিকে আমাদের কলেজে অপমান করছিল সেজন্য মারি নাই। আমি অভিকে মারছি কারণ আমার নিজের প্ল্যান অনুযায়ী। তোরা এসব আস্তে আস্তে জানতে পারবি। এখন এসব সম্বন্ধে আর কথা বলিস না। তারপর সবাই নদীর ধারে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসে। রাত্রে অভির বাবা কল দিয়ে বলল, প্রিন্স, তুমি কাজটা ঠিক করলে না। প্রিন্স যা করে কারো থেকে জিজ্ঞেস করে করে না, নিজেই করে। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা ভালো করেই জানে। প্রিন্স, তুমি জানো না আমি আগে কে ছিলাম? তুই তুই কে ছিলি, তোর 14 গোষ্ঠী কে ছিল, সবই প্রিন্স জানে। আর তুই কি প্ল্যান করতেছিস, তোর ভবিষ্যৎ কি, সবই জানে। বুঝতে পারবি। এখন কল রাখ, আমার সময়ের অপেক্ষা কর। এটা বলে কল কেটে দিল আবির। তারপর ঘুমিয়ে যায়। সকালে উঠে প্রতিদিনের মতো রাহাতকে নিয়ে কলেজে যায় আবির। কলেজে গিয়ে সবাই আড্ডা দিতেছে। এমন সময় পাশের ভার্সিটির একটা মেয়ে আসলো। মেয়েটা আবিরের কাছে আসতেই ব্যাগ থেকে একটা গোলাপ ফুল বের করে বলল, প্রিন্স, আই লাভ ইউ। মানে আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো? আবির আর কিছু বলার আগে নাবিলা কোথা থেকে এসে মেয়েটাকে ঠাস করে দিল এক থাপ্পড়। তোর সাহস হয় কি করে আবিরকে প্রপোজ করার? আবির মেয়েটাকে মারতে দেখে নাবিলাকে ঠাস করে দিল এক থাপ্পড়। তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার? ওর সাহস কি করে হলো তোমাকে প্রপোজ করার? তাতে তোর কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুই আবার আমাকে ভালোবাসোস? সত্যি, আমি তোমাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। আর শোন, আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। আর এখান থেকে তুই সর, তোকে যেন আমার সামনে না দেখি। নাবিলা কথাটা শোনার পর কান্না করে দিল। চলে যাব সবাইকে ছেড়ে। নাবিলা কান্না করে কথাগুলো বলে চলে যাবে। তখনই আবির বলে, তুমি চলে গেলে আমার কি হবে? মানে? খুব ভালোবাসি পাগলি। নাবিলা কথাটা শুনতেই সাথে সাথে আবিরকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে পাগলি, কান্না করতেছো কেন? এখনো নাবিলা কান্না করতেছে। কি হলো? তুমি আমাকে কষ্ট দিতেছো কেন? তার জন্য সরি, এখন সবাই দেখতেছে, ছাড়ো। দেখো, আমার জিনিস আমি জড়িয়ে ধরেছি। তোমার জিনিস ধৈর্য, এখন ছাড়ো। না, ছাড়বো না। ওই শাকচুন্নি তোমায় আমার থেকে কেড়ে নিয়ে যাবে। আরে নিবে না পাগলি, ছাড়ো। আপু, আমরা দুজন। আবিরকে মেয়েটা আর কিছু বলতে না দিয়ে বলল, বুঝতে পারছি, আসলে সরি আমি প্রপোজ করার জন্য। ইটস ওকে। মেয়েটা মন খারাপ করে চলে গেল। ভাইয়া, আমাকে কি মাফ করে দেওয়া যায় না আগেরগুলোর জন্য? মাফ করে দিলাম। আর হ্যাঁ, এখন থেকে ভাই বলবে না, কারণ এখন থেকে ফ্রেন্ডস। তো তুই করে বলবা। দোস্ত, তুইও তো এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলি, এখন শুধু আমি বাকি। রাহাত, আমার সাথে আবার কে প্রেম করবে? কেন, আমার ভাই কি কম স্মার্ট নাকি? কেন, আমি থাকতে প্রেম করতে কাউকে খুঁজতে হবে নাকি? মানে নেহা, তুই কি বলতেছোস? তোকে বললাম না, তুই আবিরকে পেয়ে গেলে আমার লাইন ক্লিয়ার। মানে আমি তোকে বুঝাইতে চাইছি, তুই যদি আবিরকে পাস তাহলে আমি ওর রাহাতকে পেয়ে যাব। মানে আমি রাহাতকে ভালোবাসি। এসব কবে থেকে চলতেছে? তুই যেদিন থেকে আবিরকে ভালোবাসতিস সেদিন থেকে আমি ওর রাহাতকে ভালোবাসি। তলে তলে এত দূর?
তাহলে তো ভালোই, আমরা 4টায় মিঙ্গেল হয়ে যাব। ওদের কথাগুলো রাহাত অবাক হয়ে শুনতেছে। তা রাহাত, তুই কি বলস? তুই যা বলস। শালা, প্রেম করবি তুই, তাও আমার কথায়? মানে, আচ্ছা তোর কেমন লাগে ওকে? ভালো। দুর্বল, লজ্জা পাস কেন বল? এটা শুনে নাবিলা বলল, এই তুমি এখন কি বললা? হুম হুম কই কি বললাম? এই যে একটু আগে একটা খারাপ ভাষা বললা না? আরে ও লজ্জা পাইতেছে তাই বললাম। আমি সব লজ্জা ভাঙ্গা নিমু, তুমি চিন্তা করো না। এটা বলে নেহা রাহাতকে জড়িয়ে ধরলো। ওই সবার সামনে জড়ায়া ধরছো কেন? তো কি হয়েছে? লজ্জা পাইছো তাই লজ্জা ভাঙাইতেছি। তাই বলে সবার সামনে? তো কি হয়েছে? এই তোরা থাম, সবাই দেখতেছে। বাহ, তুই জড়াইয়া ধরছোস, কেউ দেখে নাই? নেহা রাহাতকে ছেড়ে দিয়ে কথাটা বলল। নাবিলা নিশ্চুপ। আচ্ছা, এসব কথা বাদ দে, এখন চল সবাই কোথাও থেকে ঘুরে আসি। কালকেও ঘুরছি, আজকেও। তো কি হইছে, চলো ঘুরতে যামু। চলো বাবু। বাহ, এত বড় মাপিয়া হয়ে শালা বউয়ের কথা মানতেছস। তো কি হয়েছে, আমার কলিজার কথা মানতেছি। ভালোবাসা ঘুরতে গিয়ে দেখাস, এখন চল। সবাই গাড়ির কাছে আসতেই, ভাইয়া, বাবেরা কিন্তু খুব কিউট। নজর দিস না, এখন গাড়ি বের কর। ভাই। তারপর সবাই মিলে ঘুরতে গেল। চল সবাই গিয়ে পার্কে বসি। সবাই পার্কে গিয়ে ঘাসের উপর বসলো। আর রানা, রাজু, আবিরের বাকি লোক পার্কের চারপাশে গুলি নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই নাবিলা বলল, আচ্ছা তুমি মাফিয়া ডন হয়ে এত রোমান্টিক হইছো কিভাবে? কেন, মাফিয়া ডন কি রোমান্টিক হইতে পারে না? আচ্ছা তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি কি জন্য মানুষকে মারো? তুমি তো ভালো কোনো মানুষ হলেও তো পারতা। মাফিয়া হইছো কি জন্য? মাফিয়া হওয়ার কারণটা কি? আমরাও জানতে চাই। এটা জানা কি খুব জরুরি? আচ্ছা তাহলে শোন, আজ থেকে 10 বছর আগে আমার বাবা ছিল মাদারীপুর জেলার এমপি। আমি ছিলাম মা বাবার একমাত্র ছেলে। আমি এসএসসি শেষ করে বিদেশে পড়ালেখার জন্য চলে যাই, কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বিদেশে পড়ালেখার জন্য। কিন্তু বাবা মা আমাকে বিদেশ যাইতে দিতে চাচ্ছিল না, কারণ আমি বাবা মার একমাত্র ছেলে বলে। কিন্তু আমি বেশি জিদ ধরায় বাবা মা আমাকে যেতে দেয়। আমি বিদেশে গিয়ে পড়ালেখা করি। বিদেশে যাওয়ার পর পড়ালেখা করতে করতে 2 বছর চলে যায়। তো বাবা মা আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তাই আমি বাংলাদেশে চলে আসব। তার আগের দিন আমার ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করি। রিসিভ করতে একটা লোক যা বলল তা শুনে আমি ফ্লোরে বসে পড়লাম, কারণ কলটা রিসিভ করতেই বলল। হ্যালো আবির। হ্যাঁ, কে আপনি? আমি তোমার বাবার লোক। আসলে তোমার বাবা মা। লোকটা কান্না করতেছে। কি হয়েছে বাবা মার, আর আপনি কান্না করতেছেন কেন? তোমার বাবা মা আর বেঁচে নেই। লোকটা কান্না করতে করতে বলল। এটা শোনার পর আমি মাটিতে বসে পড়ি আর কান্না করতে লাগলাম। তুমি দেশে আসিও না, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। মানে কি বুঝতেছেন না? আমার বাবা মা, বলে আমি জোরে জোরে কান্না করে দিলাম। তোমার বাবা মাকে যারা মারছে তারা বেশি ভয়ঙ্কর লোক। আর তুমি যদি এখানে আসো, তারা যদি জানতে পারে তুমি তাদের ছেলে, তাহলে তোমাকে ওরা মেরে ফেলবে। মানে আমার বাবা মা খুন হয়েছে, আর পুলিশ আর সবাই ওখানে কি করে? তোমার বাবা মাকে মারছে তারা এই শহরের টপ মাস্তান। তাদের সাথে পুলিশ নেতা কেউ কিচ্ছু বলতে পারে না। ওরা খুব খারাপ লোক, খুন থেকে শুরু করে সব করে। ওরা সবাই এখানে একটা জায়গায় ড্রাগ এর ব্যবসা করতে চাইছিল, কিন্তু তোমার বাবা কিছুতেই এই ব্যবসা করতে দিবে না। এটা শুনে ওরা তোমার বাবাকে খুন করে ফেলে, আর তোমাদের সব বাড়ি আর সব কিছু নিয়ে ফেলে। আর এখন যদি তুমি এখানে আসো, ওরা যদি জানতে পারে তুমি ওদের ছেলে, তাহলে ওরা তোমাকেও মেরে ফেলবে। তুমি এখানে আসিও না। লোকটা কান্না করে বলল।
আমি কান্না করতেছি। আমি আমার বাবা মাকে অবশ্যই দেখব শেষবারের মতো। তুমি বোঝার চেষ্টা করো, তোমাকে ওরা মেরে ফেলবে যদি তুমি এখানে আসো। আমি কান্না করতেছি। কিছুক্ষণ কান্না করার পর, না, আমি আমার বাবা মাকে শেষবারের মতো দেখবই। আমি ছদ্মবেশ নিয়ে আসব, কেউ আমাকে চিনতে পারবে না। কিন্তু কোনো কিন্তু না, আমি আসব, ব্যাস। তারপর ফোন কেটে আমি কান্না করতে লাগলাম। আমার শরীরের প্রতিশোধের আগুন জ্বলতেছে। আমি কান্না করতে করতে ফ্রেশ হতে গেলাম। তারপর ছদ্মবেশ নিয়ে নিলাম। কালকে প্লেনের টিকিটটা ক্যান্সেল করে আজকে একটা টিকিট নিলাম। বিমানে করে বাংলাদেশে এসে বাড়ির কাছে চলে আসি। বাড়িতে এসে দেখি বাবা মার লাশগুলো অ্যাম্বুলেন্সে করে নিতেছে। তখন একটা লোক আমাদের বাড়ি থেকে বাহির হইল। তার পিছনে অনেকগুলো লোক। লোকটা এসে বলল, এই 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 দুইটাকে নিয়ে নদীতে ফেলে দে। এর এত সাহস, জোকার কিং এর কথা মানে না। এই পুলিশ, আমার নামে কেস করবি না? আয় আয়, আমাকে ধরে নিয়ে যা। এই 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 দুইটাকে নিয়ে নদীতে ফেলে দিস। বস, ওদের বাবারও সাহস নাই আপনার গায়ে হাত দেবে। কিরে, আমাকে নিয়ে যাবি না? তোদের এমপিকে আমি মারছি, নিয়ে যাবি না? আয় আয় আয়। বস, ওরা ভালো করেই জানে আপনাকে ধরে নেওয়া তো দূরের কথা, যদি কেউ আপনার নামে কিছু বলে সে জানে তার পরিবারের আর কেউ বেঁচে থাকবে না। এই, তোরা এই দুইটাকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি যা। বলেই জোকার কিং ভিতরে চলে গেল। আমি অ্যাম্বুলেন্সের কাছে গেলাম। আমাকে অ্যাম্বুলেন্সের কাছে দেখে পুলিশ জিজ্ঞেস করলো, এই তুই এখানে কি করিস? স্যার, আমি আর কিছু বললাম না, কারণ এখানে বললে জোকার কিং এর লোক জানতে পারবে। তুই ওনাদের কি হস? আমি আর কিছু বললাম না। ও, চলো এখন। আমার কান্না আসতেছে, তবুও কান্না আটকে অ্যাম্বুলেন্সে গিয়ে বসলাম। তা আমাকে যদি ওরা মেরে ফেলতো? আমি কিছু না বলে কান্না করতেছি। মা বাবার লাশ ধরে, মা বাবার লাশ দাফন করে কান্না করতেছি। আমার শরীরে প্রতিশোধের আগুন জ্বলছে। আমি মনে মনে ভাবছি আমি এর প্রতিশোধ নিব, কিন্তু সেটা অন্যভাবে। আমি সেখান থেকে ঢাকা চলে যাই। ঢাকা গিয়ে একটা গ্যাং তৈরি করি। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা ছিল বলে তাই আমার গ্যাং চালাতে কোনো অসুবিধা হতো না। আমি বিদেশ থেকে স্পেশাল লোক এনে সবাইকে ট্রেনিং দিতাম। গ্যাং তৈরি করে আমি আস্তে আস্তে গ্যাংয়ের লোক দিয়ে খারাপ লোকদের মারতে শুরু করি। কিন্তু আমার নিজের পরিচয় গোপন করতাম আর ছদ্মবেশ নিয়ে খুন করতাম। তো আস্তে আস্তে প্রিন্সের গ্যাংয়ের নাম সবাই জানতে পারে, কিন্তু কেউ প্রিন্সকে দেখে নাই। তারপর আমি মাদারীপুরে আসলাম, কিন্তু কেউ জানতো না। আমি এসে জোকার কিংয়ের 30 জন লোককে সেদিন রাতেই মেরে ফেললাম। জোকার কিংয়ের 40 জন লোক ছিল। 30 জন লোক একসাথে মারায় জোকার কিং ভয় পেয়ে যায়। তাই আমি প্ল্যান অনুযায়ী আমি আমার কতগুলো লোক নিয়ে জোকার কিংয়ের কাছে গেলাম। ভাই, আপনি 2 মাস আগে এখানকার এক এমপিকে মেরেছেন, তাই না? তুই কিভাবে জানোস? জোকার কিং খানিকটা অবাক হলো। জোকার কিং তুই করে বলাতেই আমার রাগ উঠে গেল, কিন্তু আমার প্ল্যান অনুযায়ী চলার জন্য মাথা ঠান্ডা করলাম। ভাই, আমি জানেন কালকে আপনার লোককে কে মেরেছে? তুই জানোস নাকি? বল, কে মারছে আমার লোককে? বল বল, কে মারছে? ভাই, আপনার লোককে মারছে। আপনি 2 মাস আগে এই শহরের যে এমপিকে মেরেছেন সেই এমপির ছেলে, আর সে নাকি এখন আপনাকে আর আপনার ছেলেকে মারবে। জোকার কিং এর এক ছেলে আছে, তার নাম বললাম না, আস্তে আস্তে জানতে পারবেন। কি খবর? এত বড় সাহস, জোকার কিংকে মারবে বলে? ভাই, ও আপনার চেয়েও ভয়ানক। ওর কাছে কাজ করে তারা সব লোক সিংহের মতো শক্তিশালী। এক একটা লোক প্রায় 10 জন লোককে একসাথে মেরে ফেলতে পারবে। আর তাছাড়া ওর দলে অনেক লোক। জোকার কিং খানিকটা চিন্তায় পড়ে গেল, কারণ কালকে তার 30 জন লোককে মেরে ফেলেছে। তার আরও 10 জন লোক আছে। আমি জোকার কিংকে বললাম, আমি একটা কথা বলি ভাই। জোকার কিং একটু ভাবের জগৎ থেকে বের হয়ে বলল, বল। ভাই, আপনি এই শহর থেকে ঢাকা চলে যাবেন আপনার ছেলেকে নিয়ে, আর আপনি আপনার পরিচয় পাল্টে ফেলবেন। মানে তুই কি বলতে চাস? ভাই, আপনি যদি এখান থেকে ঢাকা চলে যান, সেখানে গিয়ে আপনি আপনার চেহারা পাল্টিয়ে ফেলুন আর আপনার ব্যাকগ্রাউন্ড। তারপর আপনি সেখানে ব্যবসা শুরু করবেন আর আপনার ছেলেকে একটা কলেজে ভর্তি করাই দেবেন। আপনাকে তাহলে আর কেউ চিনতে পারবে না, আর এমপির ছেলে আপনাকে আর খুঁজেই পাবে না, আর আপনার তো কোনো ক্ষতিও করতে পারবে না। জোকার কিং কিছুটা ভাবার পর বলল,
তুই ঠিক বলছস, তুই আমার অনেক বড় সাহায্য করছস রে, অনেক বড় সাহায্য করছস। তাই তোকে এখানকার দায়িত্ব দিলাম। আর হ্যাঁ, কোনোভাবে যদি ওই এমপির ছেলে তোর পরিচয় জানতে পারে, তুই কিন্তু আমি কথায় আছি বলবি না। ইজ দ্যাট ক্লিয়ার? মনে থাকবে? আমি হাসলাম আর মনে মনে বলতেছি, এমপির ছেলে তো সামনে বসে আছে, আর তোর কথা আবার এমপির ছেলেকে আমার বলা লাগবে? আচ্ছা, আমি বলবো না। তারপর জোকার কিং ওখান থেকে ঢাকা চলে আসে, আর ঢাকায় এসেই ওর সব কিছু বদলে ফেলে আর তার ছেলেকে একটা কলেজে ভর্তি করে দেয়। কিন্তু জোকার কিং জানে না এমপির ছেলে ওর 24 ঘন্টার খবর জানে। আমি আমার প্ল্যান অনুযায়ী আমিও জোকার কিংয়ের ছেলের মতো একই কলেজে ভর্তি হই। আর সেই কলেজটাই তো এই কলেজ। তোরা তো জানোস এরপর কি হয়েছে কলেজে, তোরা তো সব জানোসই। আবির সব বলল। তার কথা শুনে সবাই একটু চিন্তিত হলো। তা দেখে আবির বলল, কি হয়েছে তোদের? না, আমরা একটা কথা বুঝতেছি না। ওই জোকার কিংয়ের ছেলে আমাদের কলেজে পড়ে, কিন্তু ওকে আমাদের একই প্রশ্ন। জোকার কিংয়ের ছেলে হলো, জোকার কিংয়ের ছেলে কে তোরা সবাই জানোস। তোরা সবাই জোকার কিংয়ের ছেলেকে চিনোস আর ওর সাথে কথাও বলছোস। মানে তুই কার কথা বলতেছস? সবই আস্তে আস্তে জানতে পারবি, এখন চুপ থাক। তারপর সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে গাড়ি করে বাসায় যাচ্ছে। তখনই নাবিলা বলল, তোমার সাথে আমিও তোমার বাসায় যাব। আমার সাথে কেন? তোমার সাথে তোমার বাসায় যাব, ওখানেই থাকবো। পাগল হয়েছো নাকি? বিয়ের আগে আমার বাসায় থাকবে মানে? তোমাকে ছাড়া একা ভালো লাগে না থাকতে। তাই? কয়েকদিন আগে তো আমাকে অপমান করতে, এখন আমাকে ছাড়া ভালোই লাগে না? তুমি এখনো আমাকে আগের মতো মনে করো, তাই না? না, আমার বাবু তো আগে থেকে অনেক পাল্টে গেছে। আবির নাবিলার গাল টেনে বলল, এখন আমাকে নিয়ে চলো তোমার বাসায়। এখন না, বিয়ের পর একেবারে আমার বাসায় চলে আসবে। নাবিলাকে জড়িয়ে ধরে বলল আবির। তা আমাকে বিয়ে কবে করবা? খুব তাড়াতাড়ি করব, আর আমার বাসায় নিয়ে আসবো। এখন আমাকে একটা দাও। এখন? দাও। এখন না, বিয়ের পর। এখন না দিলে আমি আর কথা বলবো না কিন্তু। আচ্ছা দিতেছি বাবু, রাগ করো কেন? তারপর আবির নাবিলাকে একটা দিল। তা দেখে নেহা রাহাতকে বলল, এই আমাদের রোমান্টিকতা দেখে তোদের জলে নাকি? নাবিলা আর নেহা কথা বলা শুরু করলো। তা দেখে আবির বলল, এখন চুপ থাকো, সবাই চুপ থাকো আর বাসায় চলো। তারপর নাবিলাকে আর নেহাকে ওদের বাসায় দিয়ে আবির আর রাহাত বাসায় চলে আসে। বিকেলে রানা এসে বলল, ভাই মন্ত্রী আপনার সাথে দেখা করতে এসেছে। মন্ত্রীকে নিচে ওয়েট করতে বল, আমি নিচে আসতেছি। আচ্ছা ভাই। আবির একটা শার্ট গায়ে দিয়ে নিচে আসলো। নিচে আসতেই মন্ত্রী আবিরকে সালাম দিল। কিছুক্ষণ কথা বলে মন্ত্রী চলে যায়। তার পরের দিন সকালে আবির তার গায়ের উপর ভারী কিছু অনুভব করলো। চোখ খুলে দেখে নাবিলা তার গায়ের উপর শুয়ে আছে। তা দেখে আবির বলল, তুমি এখানে? কেন, আসতে পারি না বুঝি? পারো, কিন্তু এখানে কিভাবে আসছো? আর ঠিকানা পাইছো কই? আর কখন আসছো? এতগুলো প্রশ্ন। আচ্ছা বলছি, একটু আগে গাড়ি দিয়ে আসছি, আর তোমার ঠিকানা আমার অজানা নয়। আচ্ছা বুঝলাম, এখন বুকের উপর থেকে নামো। আর একটু থাকি না? বিয়ের পর তো সারা জীবন থাকবে। আর একটু থাকলে সমস্যা কি? সমস্যা বলছি না, এখন কলেজে যাব, আর এখানে তুমি ছাড়া তো কেউ ঘুমাবে না। কি বললা তুমি? আমি কি বললাম? আমি তো শুধু। আবিরকে আর কিছু বলতে না দিয়ে নাবিলা 4 ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। আবির তো আবুলের মতো হয়ে আছে। এইটা কি হলো? কেন, দেখতেই তো পারতেছ রোমান্স হইতেছে। আবির নাবিলার দিকে তাকিয়ে আছে। নাবিলা বলল, এইভাবে তাকানোর কিছুই নাই, আর কোনো মেয়ের দিকে তাকাবা না কিন্তু, তাহলে তাকালে তোমার কি অবস্থা করব বুঝতেই পারবে।
নাবিলা আবিরের কলার ধরে কথাটা বলল। তোমার সাহস তো কম না, প্রিন্সের কলার ধরো। প্রিন্সের বউয়ের কোনো সাহসের প্রয়োজন হয় না। তাই হুম এখন ওঠো, কলেজে যেতে হবে। হুম আবির আর নাবিলা উঠে রাহাতের রুমের কাছে গিয়ে দেখলো নেহা রাহাতকে জড়িয়ে ধরে আছে। তোদের রোমান্স শেষ? আবিরের কথা শুনে নেহা রাহাত খানিকটা লজ্জা পেয়ে যায়। নাবিলা নেহাকে উদ্দেশ্য করে বলল, সেই জন্যই তুই এখানে আসার জন্য এত তাড়াহুড়ো করতেছিস না? শালা, তুই এত রোমান্টিক কেমনে হইলি রে? হ্যাঁ, আমার জানলে কিছু বললে খুন করে ফেলবো। বাহ, এত ভালোবাসা! আমার ভাই তাহলে একটা ভালো বউ পাবে। ওই, তুই আমার প্রিন্সকে খুন করবি? তোর সাহস তো কম না। তোমরা এখন চুপ করো, আর রাহাত চল, ফ্রেশ হয়ে কলেজে যাব। তারপর ওরা সবাই কলেজে চলে যায়। এভাবে 2 দিন চলে যায়, ওদের খুনসুটি, ভালোবাসা আর বন্ধুত্ব। একদিন বিকেলে রাহাত এসে প্রিন্সকে বলল, আমি একটা কাজে যাব। কই যাবি? এই তো একটা জায়গায় যাব। ও, গাড়ি আর গার্ড নিয়ে যা। গার্ড লাগবে না, শুধু একটা গাড়ি হলেই চলবে। আচ্ছা, যা। রাহাত চলে যায়। রাহাতের এমন কথায় আবিরের রাহাতের প্রতি সন্দেহ হয়, তাই আবির ছদ্মবেশ নিয়ে রাহাতের পিছু নিতে থাকে। গাড়িটা কিছু দূর যেতেই একটা বাড়ির গেটে দাঁড়ায়। বাড়িটা দেখে আবির একটু অবাক হলো, কেননা বাড়িটা হলো জোকার কিংয়ের বাড়ি। রাহাত গেটে গাড়ি রেখে একবার এদিক ওদিকে তাকিয়ে ভেতরে ঢুকে যায়। আবির গাড়িতে বসে একটা ছোট ক্যামেরা একটা খেলনা হেলিকপ্টারে লাগালো, আর সেটা রিমোট কন্ট্রোল দিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকিয়ে দেয়। খেলনা হেলিকপ্টারটা দিয়ে ভিতরের সব কিছু দেখা যাচ্ছে। আবির হেলিকপ্টারটা একটা এমন জায়গায় ফিট করে যাতে কেউ না দেখতে পায়, আর ওদের ভিতরে যা কথা হবে সব যেন শুনতে পায়। তখনই আবির অভিকে দেখে হাতে পায়ে ব্যান্ডেজ অবস্থায়। অভি রাহাতকে ভিতরে যেতে দেখে বলল, তুই এখানে কেন? বাবা, এই রাহাতের বাচ্চা এখানে কি করে? ও এখানে একটা কাজে এসেছে। মানে তুমি জানো এই কুত্তাটা প্রিন্সের সবচেয়ে ভালো বন্ধু? জানি। ও কি কাজে এসেছে জানিস? কি কাজ ওর আবার? আমি তো বুঝতেছি না। ও আমাদেরকে প্রিন্সকে মারতে সাহায্য করবে। মানে? ও আমাকে কালকে কলে বলেছে ও নাকি প্রিন্সকে মেরে ফেলতে আমাদের সাহায্য করবে। মানে বাবা, প্রিন্স কত ভয়ঙ্কর তুমি তো জানো, আর তাছাড়া প্রিন্সকে মারতে রাহাত কিভাবে সাহায্য করবে? আমি সব পারবো অভি, যদি আমার প্ল্যান মতো চলে। মানে তোর আবার কি প্ল্যান? আমরা যদি প্রিন্সের গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে এখানে ডাকি, প্রিন্সকে যদি আমরা কল করে বলি প্রিন্স এখানে চলে আসবে, তাকে বলবে সাথে কোনো লোক আনতে না, শুধু আমাকে নিয়ে আসবে, আর এখানে আসার সাথে সাথে আমি পেছন থেকে প্রিন্সকে গুলি করে মেরে দেব। আপনারাও সাথে সাথে গুলি করে দিবেন প্রিন্সকে, কারণ প্রিন্সকে যদি আমরা সাথে সাথে গুলি না মারি তাহলে ও আমাদের কাউকে বাঁচতে দিবে না, কারণ প্রিন্স এখানে ঢুকতে পারলে আমাদের গুলি করা শুরু করবে, আর প্রিন্স কেমন জিনিস জানোই তো, তাই আমরা ওকে এখানে ঢোকার সাথে সাথে গুলি করে দেব। প্ল্যানটা বুঝলাম, অনেক ভালো প্ল্যান, কিন্তু প্রিন্সের গার্লফ্রেন্ডটা? প্রিন্সের গার্লফ্রেন্ড হলো নাবিলা, শফিকুল চৌধুরীর মেয়ে। তুই নাবিলার কথা বলছিস? কি, নাবিলা ওর সাথে প্রেম করে? না, এটা হতে পারে না। আমি নাবিলাকে ছাড়বো না, ওকে আমি বিয়ে করতে চাইছি। ও যখন প্রিন্সকে ভালোবাসে, ওকেও আমি বাঁচিয়ে রাখবো না। আচ্ছা, দুজনেরই কালকে সেই দিন। কালকে আমি নাবিলাকে প্ল্যান করে কিডন্যাপ করব, আর দুজনের হবে কালকে সেই দিন। আচ্ছা, একটা কথা বুঝলাম না, তোকে প্রিন্স এত ভালোবাসে শুনলাম, তারপরেও তুই কেন প্রিন্সকে মারতে চাস? এটা তো লাভ কি? কারণ প্রিন্সকে মারতে পারলে আমি প্রিন্সের অনেক সম্পদ পাবো। কিন্তু তুই প্রিন্সকে মারবি, প্রিন্সের লোক কি তোকে ছেড়ে দেবে? প্রিন্সের লোক আমাকে বিশ্বাস করে, আর তারা জানতেও পারবে না যে আমরা প্রিন্সকে মারছি।
কারণ প্রিন্সকে তো ওর লোকেদের এত কিছু বলতে মানা করব। বাহ, তুই তো সেই প্ল্যান করে আসছস, হ্যাঁ? আমি এক্ষুনি যাই, না হলে প্রিন্সের বাচ্চাটা আবার আমাকে খোঁজা শুরু করে দেবে। হুম, সাবধানে যা। তুই কালকে বাসায় থাকিস নাবিলাকে কিডন্যাপ করার আগে। কেন? আমি কেন বাসায় থাকবো? থাকিস, কালকে বুঝবি আমি কি জন্য থাকতে বলছি। আমি তোকে বাসা থেকে নিয়ে যাব। ওকে, ঠিক আছে। এখন তুই যা, সাবধানে কাজ করবি যাতে প্রিন্সকে কেউ বুঝতে না পারে, হ্যাঁ? রাহাত বাসা থেকে বের হবে তার আগেই আবির তাড়াতাড়ি খেলনা হেলিকপ্টারটা রিমোট দিয়ে কন্ট্রোল করে এনে তাড়াতাড়ি বাসায় চলে আসে। কিছুক্ষণ পর রাহাত আসলো। রাহাত কিছুক্ষণ আবিরের সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। আবির ভাবতেছে, তোরা নাবিলাকে কিডন্যাপ করে দেখ কেমন হয়, আর আমার প্ল্যান কেমন চলে। জোকার কিং, তুই আমার ফাঁদে পা দিছস। কালকে দেখবি নিজের ছেলেকে নিজেই মেরে ফেলবি তুই। তুই কি কষ্ট করে নাবিলাকে কিডন্যাপ করবি, আমি নিজেই তোদেরকে নাবিলাকে কিডন্যাপ করতে দিব। তারপর বুঝবি আমি কেমন খেলা খেলছি। আবির রানা রাজুদের তার সব প্ল্যানের ব্যাপারে বলল। তার পরের দিন সকাল 10টায় নাবিলা বাসা থেকে কিছু দূর আসতেই জোকার কিং আর রাহাত মিলে নাবিলাকে কিডন্যাপ করে। কিন্তু কেউ জানতো না জোকার কিং যাদের দিয়ে কিডন্যাপ করাইছে ওরা সবাই প্রিন্সের লোক। নাবিলাকে কিডন্যাপ করার পর আবিরকে কল দেয় জোকার কিং। কি খবর প্রিন্স? প্রিন্সের খবর সবসময় ভালো থাকে। তুই আমার ছেলেকে মারছস। এখন কি তুই তোর ছেলেকে নিজে মারবি? তোর এখনো তেজ গেল না, আর এখন আর তোর অবস্থাও ভালো থাকবে না। শালা, আমি জানি তুই কিসের কথা বলতেছোস, কিন্তু কিছু কমো না এখন। কিছুক্ষণ পর বুঝবি কার খবর কেমন হয়। এখন প্ল্যান মতো চলি। কথাগুলো আবির মনে মনে ভাবতেছে। তোর কথা কিছু বুঝলাম না জোকার। তোর প্রাণের নাবিলা এখন আমার কাছে। মানে? তোর প্রাণের নাবিলাকে আমি কিডন্যাপ করছি। নাবিলাকে যদি পেতে চাস তাহলে এখনই এই পুরাতন গোডাউনে চলে আয়। যদি তোর লোক নিয়ে আসছস তাহলে নাবিলাকে মেরে ফেলবো, শুধু রাহাতকে নিয়ে আসবি, মনে থাকবে, হ্যাঁ? রাহাতকে কেন নিব? তোর সাথে এত কথা বলার ইচ্ছা নাই। যা বলতেছি তাই কর, নাহলে তোর নাবিলাকে আর খুঁজে পাবি না। আচ্ছা, তুই কিছু করবি না আমার নাবিলার। আমি এখনই রাহাতকে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আয়, আর হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবি না, মনে থাকবে। আবির কলটা কেটে দিয়ে হাসতেছে। শালা, তোর সাহস তো কম না, তুই প্রিন্সকে হুমকি দেস। কিছুক্ষণ পর বুঝবি প্রিন্সকে হুমকি দিলে প্রিন্স কি করে। একটু পর বুঝবি প্রিন্স কত বড় গেম তোদের সাথে খেলতেছে। আবির রাহাতকে নিয়ে বেরিয়ে পড়ে জোকার কিং এর গোডাউনের উদ্দেশ্যে। 1 ঘন্টা পর ছদ্মবেশী প্রিন্স গোডাউনে পৌঁছায়। ছদ্মবেশী প্রিন্স আগে আগে ঢুকতেছে আর রাহাত পেছনে। ছদ্মবেশী প্রিন্স গোডাউনে ঢুকবে তার আগেই ঠাস ঠাস করে গুলি আসে প্রিন্সের শরীরে ঢুকে যায়। প্রিন্স সেখানেই মরে যায়। তা দেখে রাহাত মুচকি হাসে আর জোকার কিং জোরে জোরে হাসতেছে প্রিন্সকে মরতে দেখে। নাবিলা জোরে জোরে চিৎকার করে কান্না করে দেয়। তখনই জোকার কিংয়ের মোবাইলে একটা কল আসে। কলটা রিসিভ করতেই, কি রে, প্রিন্সকে মারতে গিয়ে নিজের ছেলেকে মেরে ফেললি? মানে তুই কি বলতে চাস? আমি তো প্রিন্সকে আমার সামনেই মারলাম। প্রিন্সকে মারা এত সহজ? প্রিন্সের মতো ছদ্মবেশীকে তোর মতো জোকার কিংয়ের মারার সাহস নাই। প্রিন্স যেমন ছদ্মবেশ নিতে পারে তেমন অন্য কাউকে ছদ্মবেশী ধারণ করাতে পারে। আগে তুই যাকে গুলি করলি তার মুখের চামড়াটা তো একটু টান মার, জোকারের বাচ্চা।
জোকার কিং সাথে সাথে ছদ্মবেশী নেওয়া প্রিন্সের গালের চামড়াটা টান দিল, আর সাথে সাথেই অভি বলে চিৎকার করে কান্না করতে থাকে। আর নাবিলা ছদ্মবেশী প্রিন্স যে অভি তা দেখে অবাক হয়ে যায়। জোকার কিং অভিকে বুকে নিয়ে কান্না করছে, আর তা শুনে আবির হাসতেছে। তখনই ঠাস ঠুস শব্দে জোকার কিং পেছনে তাকাতেই দেখে তার সব লোক পড়ে আছে মাটিতে, আর রাহাত হাসতেছে। আমার ছেলে আর সব লোক মরতেছে আর তুই হাসছস? তোকে আমি আগে তোর পিছনে দেখ। জোকার কিং পেছনে তাকিয়ে দেখে আবির দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে জোকার কিং তখনই গুলি করতে যাবে, তখনই আবির দিল একটা ঘুষি খেয়ে জোকার কিংয়ের হাত থেকে বন্দুকটা পড়ে যায়, আর জোকার কিং ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল। আবির তখনই পড়ল। প্রিন্সের সাথে পাঙ্গা নেওয়ার সাহস কারণ নাই। প্রিন্সের সাথে পাঙ্গা তুই নিয়েছিস, দেখেছিস? প্রিন্স এবার প্ল্যান করে সোজা তোর হাতে তোর ছেলেকে খুন করে দিল। দোস্ত, প্ল্যানটা কিন্তু অনেক জোশ ছিল। শালা, তোর মাথায় অনেক বুদ্ধি। কিসের প্ল্যানের কথা বলতেছিস তোরা? শুনবি আমাদের প্ল্যান সম্পর্কে? তাহলে শোন। আমি প্ল্যান করে রাহাতকে তোর কাছে পাঠাইছি, আর এগুলো বলতে বললাম। রাহাতের কথা মতো নাবিলাকে তোরা কিডন্যাপ করলি, আর যাদের দ্বারা কিডন্যাপ করলি সব আমার লোক, আর তোর ছেলে তোর বাসায়। আর তুই আমাকে কল করার পর আমি রাহাতকে নিয়ে তোর বাসায় যাই, আর অভিকে অজ্ঞান করি। তারপর ওর ব্যান্ডেজ খুলে ওকে পুরো আমার ছদ্মবেশ ধারণ করাই। তারপর তোর ছেলেকে গাড়ি দিয়ে গোডাউনের বাইরে এনে গাড়ি থেকে আমি নেমে যাই, আর রাহাত তোর ছেলেকে গাড়ি থেকে নামিয়ে কিছুক্ষণ পর পানি মারে। তারপর জ্ঞান আসার পর আমি তো বাসায় ছিলাম, আমি এখানে আসলাম কিভাবে? তোকে আমি নিয়ে আসি, তুই একটু ঘুমিয়ে পড়ছিলি, তাই আমি গাড়িতে করে নিয়ে আসছি তোকে। কিন্তু আমার ব্যান্ডেজ কই? আর এখন এত কথা বাদ দে, এখন ভিতরে চল, না হলে কিছু বুঝবি না, আর ভিতরে গেলে সব বুঝবি। তারপর এখানে ঢোকার সাথে কি হলো তা তো সব জানোস, আর তোর ছেলেও বুঝে গেছে ভিতরে গেলে কি হবে। এখন তোরও শেষ দিন হবে। কিন্তু ভাই, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনি আপনি কেন আমাকে মারতে চাচ্ছেন ভাই? মরণের সময় ভাই ডাকোস? আচ্ছা শোন, তোকে কেন মারছি? তুই আমাকে এতিম করেছিস, তুই আমার বাবা মাকে মারছিস। ভাই ভাই, আমি আপনার বাবা মাকে মারছি মানে? কেন মনে নাই? মাদারীপুর শহরে এমপি আর তার বউকে মারলি, মনে আছে? সেই এমপির ছেলে হলাম আমি। তোকে আমি তখন মারতে চাইছি, কিন্তু পারি নাই। তোকে অন্যভাবে মারবো, তাই সেই দিন আমি ছদ্মবেশ নিয়ে তোর কাছে গেছিলাম, আর তোকে এই শহরে আসতে বললাম। তা মনে আছে? ভাই ভাই, আমাকে মাফ করে দেন ভাই। প্রিন্স সবাইকে মাফ করলেও তোকে মাফ করবে না। রাহাত, তুই নাবিলাকে নিয়ে বাইরে গাড়িতে নেহার কাছে যা, তোরা এসব দেখতে পারবি না। রাহাত নাবিলাকে নিয়ে বাইরে চলে যায়। আবির একটা বড় ছুরি নিয়ে প্রথমে জোকার কিংয়ের হাত পা সবগুলো কেটে লবণ আর মরিচ লাগিয়ে দিল। 5 মিনিট এভাবে রাখলো। জোকার কিং চিল্লিয়ে বলছে, ভাই ভাই, আমাকে আমাকে আর কষ্ট দিয়েন না ভাই। আমি আমি আপনার পায়ে ধরি ভাই। ভাই, আমাকে আমাকে আর কষ্ট না দিয়ে মেরে ফেলুন ভাই। কিল মি, শট মি, কিল মি, আমাকে মারুন। আমি আর পাচ্ছি না ভাই। তোর মরার খুব শখ তাই না? এই ল। তারপর আবির এক কোপ দিয়ে জোকারের গলাটা কেটে দেয়। তারপর রানা আর রাজুকে বলে, এই লাশটা নদীতে ফেলে দিবি। কাজ শেষে সবাই গাড়িতে বসার পর নাবিলা আবিরের উপরে অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছে। আমার জানটা কি রাগ করেছে নাকি? নাবিলা নিশ্চুপ। কি কলিজা, আমি তো কিছু করি নাই, তাহলে রাগ করছো কেন? তুমি আমাকে একটুও ভালোবাসো না, আমাকে শুধু তোমার প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহার করছো। কে বলেছে তোমাকে আমি অনেক ভালোবাসি? যেই দিন এই শহরে আসি সেদিন তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে যাই। সব মিথ্যে কথা।
তুমি আমাকে বিশ্বাস করো না নাকি? আমি সত্যি তোমাকে ভালোবাসি। আচ্ছা, কি করলে বিশ্বাস করবে? আমাকে জড়িয়ে ধরে একটা কিস করতে হবে। আবির নাবিলাকে জড়িয়ে ধরে একটা কিস করলো। শালা আমাদের সামনে সব কিছু করবি নাকি? কেন, কি সমস্যা করলে? তোরাও রোমান্স কর। আবির নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আসলে রাহাতকে 2-3 দিনে নেহা পুরো রোমান্টিক করে ফেলেছে। আবির নাবিলাকে জড়িয়ে ধরার পর নাবিলা বলল, আমাকে এভাবে জড়িয়ে ধরে সারা জীবন ভালোবাসবে তো? মরার আগ পর্যন্ত সারা জীবন এভাবে জড়িয়ে ধরেই ভালোবাসবো। প্রিন্স এটা বলে নাবিলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আপনারা যাকে ধুলাবালি ভেবেছিলেন, সে আসলে এক অগ্নিয়গিরি, যার একটা নিঃশ্বাসেই পুরে ছারকার হবে গোটা শহর। ট্রেলার তো দেখেই নিলেন, এবার পুরো সিনেমা দেখার পালা। সিজন 2তে দেখা হবে নতুন এক ধ্বংসলীলার সাথে। আর ইউ রেডি? গল্পের আসল টুইস্ট দেখতে চাইলে এখনই কমেন্ট বক্সে সিজন 2 লিখে ঝড় তুলুন। আর এই রাজত্বের সব নতুন গল্প সবার আগে পেতে RJ মাফিয়া স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের রেসপন্স পেলেই রিলিজ হবে পরবর্তী ধামাকা।